4 মাসের গর্ভবতী মেহেরিসের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে গার্লফ্রেন্ডকে নিয়ে আমেরিকা পাড়ি জমিয়েছিল আহিল, যাকে ভালোবেসে ঘর ছেড়েছিল মেহেরিস। ভালোবাসার বিশ্বাসের মর্যাদা স্বরূপ বাজেভাবে ঠকে যাওয়ার ঘটনাটা খুব হাস্যোজ্জ্বল স্বরে ব্যাখ্যা করছে মেহেরিস। কোলে থাকা ছোট্ট আনায়া হাত পা নেড়ে খেলতে ব্যস্ত। সায়র আশ্চর্য হয়ে দেখছিল মেহেরিসকে। কি কঠিন মনের জোর মেয়েটার! হয়তো মনকে শক্ত করেছে বলেই আজ মেয়েটা সুন্দরভাবে বাঁচতে পারছে, একা চলতে পারছে। যে সমাজে একজন নারী একা চলতে পারে না, সেখানে মেহেরিস ডিভোর্সি, সাথে সিঙ্গেল মাদার হয়ে বেশ প্রফুল্ল চিত্তে বসবাস করছে। সায়র উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্কিং আ কোয়েশ্চেন? মেহেরিস হেসে জবাব দিল, অফ কোর্স ইউ ক্যান। সায়র একটু নড়েচড়ে বসল, শান্ত বাক্যে প্রশ্ন করল, আনায়াকে নিয়ে একা পথ চলতে কোনো প্রবলেম হচ্ছে না? মেহেরিস হাসল, স্নিগ্ধ সে হাসি। মেয়েটা ভাঙা মন নিয়ে এত সুন্দর করে হাসে কিভাবে? মেহেরিস হেসেই জবাবে বেশ প্রফুল্ল হয়ে বলা শুরু করল, নারী কি দুর্বল ভাববেন না মিস্টার সায়ার। নারী পারে না এমন কোনো কাজ নেই। নারীর শখের পুরুষের জন্য নরম মাটির ন্যায় হতে পারে, আবার সেই নারী নিজের আত্মসম্মানে আঘাত লাগলে জ্বলন্ত আগুনে পুড়ে নিজেকে শক্ত লোহার ন্যায় করতে পারে। আর রইল প্রবলেমের কথা। আচ্ছা বলুন তো, প্রবলেম কোন মানুষের জীবনে নেই? বিল গেটস থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানা অবধি যেখানে ভালোবেসে ঠকেছে, সেখানে আমি মেহরিস ঠকে যাওয়াটা কি খুব বিস্ময়কর কিছু? বিল গেটস, প্রিন্সেস ডায়ান, এদের জীবন কি থেমে আছে? তাহলে আমার জীবন কেন থামবে? আমি শুধু এগিয়ে যাব। পেছনে ফিরে তাকালে মানুষ দুর্বল হয়ে যায়। তাই যখন থেকে বুঝেছি আর পেছনে তাকানো যাবে না, তখন থেকে সামনে এগিয়ে যাওয়া শুরু করেছি। আমি কেন একজন ব্যক্তিত্বহীন পুরুষের জন্য আফসোস করব? বরং নিজের ব্যক্তিত্ব এমনভাবে গড়ব যেন যে আমাকে ছেড়ে যাচ্ছে সে আফসোস করবে। অল ওকে? সায়র হেসে ফেলল। মেয়েটার ব্যক্তিত্ব আসলেই খুব স্ট্রং। এত গুছিয়ে কথা বলে কিভাবে? কোনো আফসোস নেই, রাগ নেই, অভিমান নেই, অভিযোগ নেই, আছে শুধু বুক ভরা অদম্য ইচ্ছাশক্তি। সায়র অন্যমনস্ক থাকতে দেখে মেহেরিস প্রশ্ন করল, মিস্টার সায়ার, শুনছেন? সায়র নড়ে চড়ে বসল, হেসে বলে উঠল, আই লাইক ইয়োর পার্সোনালিটি মেহেরিস। মেহেরিস হাসল, কোলে থাকা আনায়ার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, জানেন, আমি খুব দুর্বল চিত্তের মেয়ে ছিলাম, যাকে ধমক দেওয়ার আগেই তার চোখে পানি চলে আসত। আমার সাথে কেউ অন্যায় করছে জেনেও আমি প্রতিবাদ করতে পারতাম না। সবসময় একা থাকার চেষ্টা করতাম। কারোর সাথে প্রয়োজনের অধিক কথা বলার জন্য শব্দ খুঁজতাম। আর বেশি লোকসমাগম দেখলে তো আমার গায়ে জ্বর চলে আসত। এইটুকু বলে ফিক করে হেসে ফেলল। পুনরায় বলা শুরু করল, বাড়ির থেকে একা একা কোথাও যেতে পারতাম না, ইভেন কলেজ ভার্সিটি অবধি না। এতটাই ভীতু ছিলাম, কোনো ছেলে আমার পাশে দিয়ে গেলেও আমার আত্মা কেঁপে উঠত। অবশ্য আমার এই ভীতু সত্তার পেছনে এক ভয়ঙ্কর কারণ ছিল। সায়র প্রশ্ন করতে যেও থেমে গেল। মনে মনে ভাবল, প্রশ্নটা ব্যক্তিগত হয়ে যাবে না তো, যদি মেহেরিস মাইন্ড করে? আকাশকুসুম ভেবে দমে গেল। মেহেরিস তা খেয়াল করে বলে উঠল, অতীতের কথাটা না হয় আজ থাকুক, পরে কোনো এক সময় শেয়ার করব। অতীতের সেই নরম ভীতু আমিটার জীবনে আহিলের আগমন ছিল বসন্তের মিষ্টি হাওয়ার মতো। ভার্সিটির প্রথম দিন আমাদের সবাইকে সিনিয়ররা ফুল দিয়ে বরণ করে নিয়েছিল। আমার জীবনের প্রথম ফুল নিয়েছিলাম আহিলের হাত থেকে। প্রথম দেখায় ছেলেটার প্রতি অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করল। যে আমি ছেলেদের ছায়াকেও ভয় পেতাম, সেই আমি হঠাৎ করে আহিলকে নিয়ে ভাবতে শুরু করলাম। আহিলের হাসিটা আমার বারবার মুগ্ধ করে। হাসির প্রেমে পড়েই ফেঁসে গিয়েছিলাম। পুনরায় শব্দ করে হাসল মেহেরিস। সায়র অবাক পানে তাকিয়ে দেখছে শুধু। মেয়েটা কি দুর্দান্ত! বুকের ভেতর কষ্ট চেপে ঠোঁটের কোণে কি মিষ্টি হাসি ফুটিয়ে রেখেছে। সায়র হুট করেই প্রশ্ন করল, মেহেরিস, একটা প্রশ্ন মনে পড়ল, করব? অবশ্যই, প্লিজ করুন। সায়র একটু থেমে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, আপনি বললেন আপনি যখন 4 মাসের ছিলেন তখন আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে আহিল আমেরিকা চলে আসে, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, তাহলে কি আপনি এখনও আহিলের স্ত্রী? মেহেরিসের মুখের হাসিটা মিলিয়ে গেল, কিছুটা মনক্ষুণ্ণ হয়ে জবাবে বলল, হ্যাঁ। সায়রের বুকটা ধক করে উঠল, গলা শুকিয়ে আসতে লাগল, চোখ দুটোয় অসহায়ত্ব ভেসে উঠল। পুনরায় কম্পিত বাক্যে জিজ্ঞাসা করল, এখন যদি আহিল ফিরে আসে তাহলে আপনি তাকে মেনে নিবেন? মেহেরিস এক নজর তাকালো সায়রের দিকে, পরক্ষণেই হেসে জবাবে বলল, হ্যাঁ।
মিস্টার সায়ার, আমি জীবন্ত গোলাপ ফুল। আমার কাছে ঘেঁষলেও কাটার আঘাতে রক্তাক্ত হতে হবে। আমি যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর। ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহৃত পারি, আবার ঘৃণার প্রতীকও বয়ে বেড়াতে পারি। জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া অবশ্যই উচিত, কিন্তু বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া কখনোই উচিত না, বুঝলেন? সায়রের মুখে হুট করে হাসি ফুটল। মুচকি হাসতে হাসতে বলল, আপনি খুব শক্ত মনের অধিকারী মেহেরিশ। দ্বিতীয়বার জীবনসঙ্গীকে চুজ করতে ভুল করবেন না আশা করি। মেহেরিশ হেসে বলল, মানুষ পচা শামুকে একবার পাকাটে মিস্টার সায়ার। আর হ্যাঁ, দ্বিতীয়বার আমার জীবনে কেউ আসবে না, কেউ না। পুরুষ জাতিকে ঘৃণা করি না, আমি জানি সবাই এক না। তবে পুরুষ শব্দটা আমার কাছে এখন অতীতের মতো আতঙ্কের। বলেই উঠে দাঁড়ালো। আনায়াকে বুকে আগলে নিয়ে বলল, আজ আসি মিস্টার সায়ার, ভালো লাগছে না। একদিন বাসায় চলে আসবেন, সব গল্প হবে। দাওয়াত রইল, আসবেন কিন্তু। আমি পৌঁছে দেই? মেহেরিশ বাধা দিয়ে বলে উঠল, ধন্যবাদ, তবে আমি একা একা চলতে পারি। না মানে আনায়াকে নিয়ে ড্রাইভ করতে প্রবলেম হবে না? মেহেরিশ হাসল, দৃঢ় বাক্যে শুধালো। আমি অভ্যস্ত। বলেই বেরিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করল। রেস্টুরেন্ট থেকে বের হতেই বহু পরিচিত মুখখানা দেখে মেহেরিশের পা থেমে গেল। চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এতদিন পর মানুষটাকে দেখে মেহেরিশের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। কেন আসলো মানুষটা? কেন? জীবনের সব সুখ তো নিয়ে চলে এসেছিল, তাহলে আজ আবার কোন সুখ কেড়ে নিতে এসেছে? কথাগুলো ভেবে আরও শক্ত করে বুকের ভেতর আগলে রাখল। শেষ সুখটা মেহেরিশ কিছুতেই হাতছাড়া করবে না, কিছুতেই না। নিজের বর মদ্যপান অবস্থায় অন্য একটা মেয়েকে নিয়ে ঢলাঢলি করে হাসতে হাসতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে, ভাবতে পারছে না মেহেরিশ। কুলে থাকা ছোট্ট আনায়াকে বুকে চেপে ধরে মেহেরিশ সামনে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটার হাত আহিলের কোমরে, আর আহিলের হাত মেয়েটার কোমরে। মেয়েটা যে ফরেনার তা বুঝতে বাকি রইল না মেহেরিশের। আচমকা মেহেরিশ সামনে পড়ায় আহিলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠলেও মেয়েটার চোখে মুখে কোনো রেসপন্স দেখা গেল না। বছর 2 পর মেহেরিশকে সামনে দেখে আহিলের নেশা যেন এক মুহূর্তেই কেটে গেল। মেয়েটাকে ছেড়ে দিয়ে বার কয়েক চোখ ঝাপটালো। সত্যি দেখছে নাকি বেশি নেশা হয়ে গেছে? কই, আগেও তো আহিল কতবার ড্রিঙ্কস করেছে, তখন তো নেশায় বুধ হয়ে মেহেরিশকে দেখেনি, তাহলে আজ কেন দেখছেন? মেহেরিশ শূন্য চোখে আহিলের দিকে তাকিয়ে, মুখে অন্য রকম এক হাসি, যেন মনে হচ্ছে এই সন্ধিক্ষণের অপেক্ষায় ছিল এতগুলো দিন। আহিল হঠাৎ আচমকা এক প্রশ্ন ছুড়ে মারল মেহেরিশের দিকে। হু আর ইউ? মেহেরিশ হাসল, খুব শান্ত বাক্যে শুধালো। ইয়োর ওয়াইফ মিস্টার আহিল মির্জা, চিনতে পারছেন না বুঝি? আহিল তবধা খেয়ে গেল। 2 পা সরে দাঁড়াল, মাথা 2 বার ঝাঁকিয়ে চোখ বড় বড় করে তাকাল। মেহরিশের পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে নিতেই চোখ আটকাল কোলে থাকা বাচ্চা মেয়েটার দিকে। কি সুন্দর মেয়েটা, চোখ দুটো একদম আহিলের মতো, ব্রাউন রঙের। মেয়েটার হাসিটার মধ্যে আহিল নিজেকে খুঁজে পেল। কি আশ্চর্য, তার মানে এটা আহিল আর মেহরিশের মেয়ে। ভাবতেই আহিলের ঠোঁটের কোণে হাসি ফুটল। সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আহিল বিস্ময় ভরা বাক্যে পুনরায় বলে উঠল, মেহরিশ, তুমি মেহরিশ, আমার মেহরিশ। মেহরিশ শব্দ করে হেসে ফেলল। এবার আহিলের পাশে থাকা মেয়েটা মুখ খুলল, কিছু না বোঝার মতো করে প্রশ্ন করল, এই মেয়েটা কে আহিল? কেন সে নিজেকে তোমার বউ বলে পরিচয় দিচ্ছে? বুঝতে পারছি না কিছু, দয়া করে পরিষ্কার করে বলো। মেয়েটার কথা শুনে মেহরিশ এবার নিশ্চিত হলো মেয়েটা ফরেনার। আহিল পরিস্থিতি বুঝতে পারছে না, সব কিছু গোলমাল করে ফেলছে। মেহরিশ সেখানে কি করে, কি বলে এখন ম্যানেজ করবে সবটা? মেহরিশ আহিলকে চুপ করে থাকতে দেখে শান্ত বাক্যে প্রশ্ন করল, কি ভাবছেন আমি এখানে কি করে? আপনি বোধহয় আমাকে এখানে আশা করেননি, তাই না মিস্টার আহিল? আহিল চোখে তুলে তাকাল। মেহরিশের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে ফেলল। মেয়েটার মুখে আগের মতো শান্ত ভাবটা নেই। এখন আর কথার মধ্যে নমনীয়তা খুঁজে পাওয়া যায় না, কাট কাট স্বরে কথা বলছে। আহিলের পাশে থাকা মেয়েটা পুনরায় প্রশ্ন করল, আহিল, তুমি কি বিবাহিত? উনি তোমার বউ? আহিল তড়িঘড়ি করে মত পাল্টে ফেলল। আমতা আমতা করে বলে উঠল, নো অ্যাঞ্জেলা, আমি অবিবাহিত। এঞ্জেলাকে প্রশ্নের উত্তর দিয়েই আহিল মেহরিশের উদ্দেশ্যে কঠিন বাক্যে বলে উঠল, এই যে কে আপনি? কি বলছেন আবুল তাবুল? কে স্বামী? কার স্বামী? আমি তো আপনাকে চিনিই না, আর আপনি আমাকে স্বামী বলে দাবি করছেন? আর ইউ ম্যাড? রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? প্লিজ সাইড।
বলেই আহিল পুনরায় এঞ্জেলার কোমর প্যাঁচিয়ে ঝরল। হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে মেহরিশের দিকে তাকালো বাঁকা চোখে। মুখে লেগে আছে তৃপ্তির হাসি, যেন এসব মেহরিশকে দেখানোই এখন ওর একমাত্র উদ্দেশ্য। মেহরিশ এক পলকে আহিলের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। আহিল যখন পাশ কাটিয়ে ভেতরে ঢোকার জন্য পা বাড়াল, তখনই সায়র এসে উপস্থিত হলো সেখানে। সায়র আহিলের সামনে হঠাৎ পড়ে যাওয়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। মুখে হাসি টেনে সৌজন্যতার স্বরে বলে উঠল, সরি প্লিজ ডোন্ট মাইন্ড। বলেই আহিল হে পাশ কাটিয়ে মেহরিশকে নাম ধরে ডেকে উঠল। সায়র মেহরিশকে ডাকতেই আহিল থমকে দাঁড়াল। পেছন ঘুরে তাকিয়ে দেখল সায়র আর মেহরিশ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মেহরিশ আর চোখে আহিলের দিকে একবার তাকিয়ে আনায়াকে সায়রের কোলে দিতে সায়রের বাহু প্যাঁচিয়ে ধরল। তা দেখা মাত্র আহিল এঞ্জেলাকে ছেড়ে দিল। দ্রুত পায়ে এগিয়ে গেল মেহরিশের দিকে। আচমকা এসে এক টানে সায়রকে সরিয়ে ফেলল। উচ্চ বাক্যে প্রশ্ন করল, কে এই ছেলে? কেন তুমি ওর হাত ধরলে? কে হয় তোমার? সায়র অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। অবুঝের মতো প্রশ্ন করল, কে আপনি? এভাবে কথা বলছেন কেন? আহিল চোখ গরম করে তাকাল সায়রের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, স্টপ! আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি কথা না বললে খুশি হব। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন সায়রের কানে বোমা ফাটার মতো বিস্ফোরণের শব্দ করে বেজে উঠল। তার মানে এই ছেলেটা আহিল? এর মধ্যেই মেহরিশ শান্ত বাক্যে আহিলের উদ্দেশ্যে বলে উঠল, সায়ার কথা বলবে, 100 বার বলবে, কারণ সায়ার আমার বর্তমান স্বামী, আর একজন স্বামী হিসাবে সায়ারের সম্পূর্ণ অধিকার আছে আমার বিষয়ে কথা বলার। এক ধাক্কা সামলাতে না সামলাতে সায়র দ্বিতীয় ধাক্কা খেল। মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে সবকিছু। আহিল যেন আকাশ থেকে পড়ল। অবাক পানে প্রশ্ন করল, স্বামী মানে কে তোমার স্বামী? মেহরিশ আহিলের দিকে চোখ গরম করে তাকাল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি কে মিস্টার? কে আপনি? আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনাকে কেন প্রশ্নের জবাব দিব? লন্ডনের মতো একটা শহরে অচেনা একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে ভুলে গেছেন নিশ্চয়ই। মনে করিয়ে দিব, ভদ্রতা কি বাসায় রেখে এসেছেন নাকি পরিবার থেকে ভদ্রতার শিক্ষাটুকু পাননি? আহিল তর্জনী আঙুল উঠিয়ে চেঁচিয়ে বলে উঠল, মুখ সামলে কথা বলো মেহরিশ। মেহরিশ এবার আহিলের থেকেও দ্বিতীয় চেঁচিয়ে বলে উঠল, আঙ্গুল নিচে, নয়তো আমার হাতের 5টা আঙ্গুলের ছাপ আপনার গালে বসতে বেশি সময় লাগবে না। আহিল কটম্মর দৃষ্টিতে তাকাল মেহরিশের দিকে, নিজেকে কিছুটা সামলে শান্ত বাক্যে বলল, আমি তোমার স্বামী মেহরিশ। আমাকে এভাবে রাস্তার মাঝে অপমান করার রাইট তোমার নেই। মেহরিশ হেসে ফেলল, হাসতে হাসতে বলে উঠল, স্বামী? কে আমার স্বামী? আপনি স্বামী? মাই ফুট! আপনার মতো রাস্তার কুকুর আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। রাস্তার কুকুরের সাথে তুলনা দিলেও কুকুরগুলোকে ছোট করা হবে। একটা রাস্তার কুকুরকেও যদি কয়েকদিন আদর যত্ন করা হয়, তাহলে সে তার মনিবকে ছেড়ে যায় না। আর আপনাকে তো আমি পাগলের মতো ভালোবেসেছিলাম, ঘর ছেড়েছিলাম, আদর যত্নের কোনো কমতি রাখিনি। তবুও নিজের সন্তানকে অস্বীকার করে মুখের ওপর ডিভোর্স লেটার ফেলে প্রেমিকার হাত ধরে চলে এসেছিলেন। তাহলে কোন মুখে এখন নিজেকে আমার স্বামী হিসাবে দাবি করছেন? মেহরিশের চোখের কোণে অশ্রুকণা টলমল করছে, পুরনো সব ক্ষত জেগে উঠছে। সায়র অসহায় দৃষ্টিতে মেহরিশের দিকে তাকিয়ে আছে। আহিল নিস্তব্ধ হয়ে আছে। এঞ্জেলাও দূর থেকে দাঁড়িয়ে দেখছে সবটা, কিছুই বুঝে উঠতে পারছে না। ওরা বাংলায় কথা বলছে তাই বুঝছে না, শুধু বুঝেছে ওদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। মেহরিশ নিজেকে সামলে সায়রের উদ্দেশ্যে বলল, সায়ার, চলুন এখান থেকে। আমার আনায়ার ওপর কোনো কুকুরের নজর পড়ুক আমি চাই না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আহিল মেহরিশের হাত ধরে ফেলল। অধিকার খাটিয়ে বলে উঠল, তুমি এই ছেলেটার সাথে যাবে না। এই ছেলেটা তোমার স্বামী হতে পারে না। মেহরিশ ঝাড়ি মেরে আহিলের থেকে হাত ছাড়িয়ে নিল। কিছু কড়া বাক্য শোনানোর জন্য মুখ খুলতেই সায়র থামিয়ে দিল। এবার আহিলের উদ্দেশ্যে প্রশ্ন করল, কেন হতে পারি না? আপনি তো মেহরিশকে বছর 2 আগেই ডিভোর্স দিয়েছেন, তাহলে আমি কেন মেহরিশের স্বামী হতে পারি না? আহিল বাঁকা হাসল, হাসতে হাসতে বলে উঠল, আপনি ভুল জানেন মিস্টার সায়ের। আমি তো মেহরিশকে ডিভোর্স দেইনি। তাহলে মেহরিশ কি করে দ্বিতীয় বিয়ে করতে পারে? আইনত এখনো আমি মেহরিশের স্বামী। মেহরিশের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। সায়রের বুকটা ধক করে উঠল, চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। হৃদযন্ত্রটা ভয়ে লাফানো শুরু করল। তবে পাওয়ার আগেই মেহরিশকে হারিয়ে ফেলবে, পথ আলাদা হয়ে যাবে। নিজের ভালোবাসার মানুষটাকে কি নিজের করে পাওয়ার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যাবে?
আমি গর্ভবতী জানা সত্ত্বেও আমার মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে গার্লফ্রেন্ডের হাত ধরে আমেরিকা চলে এসেছিলেন মিস্টার আহিল। আমি বেঁচে আছি নাকি মরে গেছি একবারও জানার চেষ্টা করেননি, অথচ আপনি ছাড়া আমার তখন কেউ ছিল না। আপনার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সব কিছু ভুলে গেছেন নিশ্চয়ই? ভুলে যাওয়ারই কথা। পুরুষের নাকের যদি একবার পরনারীর ঘ্রাণ যায়, তাহলে ঘরে বিশ্ব সুন্দরী থাকলে সে পরনারীর পেছনেই ছুটবে। এত কিছুর পরেও এখন আপনি নিজেকে আমার স্বামী বলে দাবি করছেন। পাশে গার্লফ্রেন্ড রেখে কিসের ভিত্তিতে এই দাবি করছেন মিস্টার আহিল? মেহেরিশ চিচিয়ে কথাগুলো বলতেই আহিল চোখ তুলে তাকাল মেহেরিশের দিকে, সাথে সাথে উত্তর দিল, ডিভোর্স পেপার দিয়েছিলাম, ডিভোর্স না। সায়র এবার মুখ খুলল, কঠিন বাক্যে জিজ্ঞেস করল, ডিভোর্স, বিয়ে অথবা সম্পর্কে কোনো ফান করার বিষয় নয় মিস্টার আহিল। আমার জানা মতে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো ডিভোর্সের মতো একটা বিষয় নিয়ে হেয়ালিপনা করছেন কিভাবে? আপনি ডিভোর্স পেপারে সাইন দিয়েই তো মেহেরিশকে দিয়েছিলেন। হ্যাঁ, তখন মেহেরিশ প্রেগনেন্ট থাকায় ডিভোর্স হয়নি, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর তো ডিভোর্স কার্যকর হয়ে যাবে, তাই নয় কি মেহেরিশ? সায়রের মাথা থেকে এই বিষয়টা একদম বেরিয়ে গিয়েছিল। যখনই মনে পড়েছে তখনই মেহেরিশের পিছু পিছু ছুটে এসেছিল, আর এসেই ঝামেলায় ফেসে গেল। তবে যাই হোক, সায়র মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেই নিয়েছে মেহেরিশকে কিছুতেই একা ছেড়ে যাবে না। আজ থেকে মেহেরিশকে আর একা ছাড়বে না। ছায়া হয়ে মেহেরিশ আর আনায়াকে আগলে রাখবে, সোহাগে যত্নে বুকের ভেতর রাখবে। মেহেরিশ ভালো না বাসুক, সায়র তো ভালোবাসে, তাতেই চলবে। সায়রের ভাবনার মাঝেই আহিল বলে উঠল, কিন্তু ডিভোর্স পেপারে যদি সাইন না করা হয় তাহলে কি ডিভোর্স হবে মিস্টার সায়ের? সায়র চমকে তাকালো আহিলের দিকে। আহিলের মুখে তৃপ্তির হাসি দেখে একবার নজর দিল মেহেরিশের দিকে। মেহেরিশ নিশ্চুপ দৃষ্টিতে একবার সায়রের দিকে তাকালো। সায়র সে চোখে স্পষ্ট অসহায়ত্ব দেখতে পেল। তার মানে আহিল সত্যি বলছে? না, এটা মানতে সায়রের বুক ফেটে যাচ্ছে। সায়র তবুও আমতা আমতা করে জিজ্ঞেস করল, সাইন করেননি মানে? আহিল এবার শান্ত বাক্যে শুধাল, আমি জানতাম মেহরিশ প্রেগনেন্ট, সেই অবস্থায় আমাদের ডিভোর্স হবে না, তাই ডিভোর্স পেপার মেহরিশকে দিয়ে বলেছিলাম বাচ্চা জন্মের পর সাইন করে কোর্টে জমা দিয়ে দিতে। যে কোনো এক পক্ষ সাইন দিলেই তো ডিভোর্স হয়ে যায়, তাই আমার সাইনের দরকার ছিল বলে মনে হয়নি। কিন্তু কিছুদিন আগে আমি খোঁজ নিয়ে জানতে পারি মেহরিশ আমাদের ডিভোর্স লেটার জমা করেনি, এমনকি আমাদের লয়ারের সাথেও কোনো রকম যোগাযোগ করেনি। তাহলে আমাদের ডিভোর্স হলো কি করে? সায়র যেন মাছ সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছে, কোল কিনারা খুঁজে পাচ্ছে না। তবুও শান্ত দৃষ্টিতে মেহেরিশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেহেরিশ? সায়রের করুণ কণ্ঠের ডাক শুনে মেহেরিশ ছলছল চোখে তাকালো সায়রের দিকে। সায়র পুনরায় জিজ্ঞেস করল, আপনি সাইন করেছিলেন মেহেরিশ? যদি করে থাকেন তাহলে কোর্টে জমা করেননি কেন? তার মানে কি আপনি সাইন করেননি? কেন করেননি মেহেরিশ? সায়রের কণ্ঠস্বর কাঁপছে। এক মুহূর্তের জন্য মেহেরিশকে নিয়ে ভাবনাগুলো সব ঘোলাটে হয়ে যাচ্ছে। মেহেরিশ কি চায়? কি হয়েছিল অতীতে? মেহেরিশ কাট কাট গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। কথাটা সায়রের কূর্ণ কুহরে পৌঁছাতেই সায়র এক পা পিছিয়ে গেল। অবাক পানে তাকিয়ে রইল মেহেরিশের দিকে। আনায়াকে বুকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো। পরক্ষণেই আবার আনায়াকে যত্ন করে বুকে ধরে রাখল। আহিলের মুখে হাসি ফুটল। হাস্যোজ্জ্বল বাক্যে বলা শুরু করল, আমি মাস 2 আগে বাংলাদেশেও গিয়েছিলাম, কিন্তু মেহরিশের কোনো খোঁজ পাইনি। মেহরিশের বাবার বাড়ি গিয়ে জানতে পারি মেহরিশ ফ্যামিলি সহ আমেরিকা চলে এসেছে। এই 2 মাস এ শহরেও কম খোঁজ করিনি, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছি, পাইনি। বলেই আহিল কথাগুলো বলে থামতেই মেহেরিশ চোখ তুলে তাকালো আহিলের দিকে। ঠোঁটে কোণে তাচ্ছিল্যের হাসি টেনে জিজ্ঞেস করল, হঠাৎ কেন খোঁজ করেছিলে? যার হাত ধরে চলে এসেছো সে কথায় আমাকে কেন দরকার পড়ল হঠাৎ? আহিল ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে বলে উঠল, আমি কি বলেছি আমার তোমাকে দরকার? তোমাকে আমার কখনোই দরকার ছিল না, দরকার ছিল তোমার টাকা। কিন্তু বাল, তুমি এমন এক আধ পাগল যে টাকা পয়সা বা গয়না কিছু না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু আমেরিকা চলে আসার পর চিন্তা করলাম, যতই হোক তোমার গর্ভের সন্তান তো আমারও সন্তান, এটা অস্বীকার করা যায় না। তোমাকে আমার দরকার নেই, কিন্তু আমার সন্তানকে আমার দরকার। ও আমার রক্ত, আমার রাজকন্যা। আমার রাজকন্যাকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার অধিকার তোমার নেই মেহরিশ। আহিলের হাস্যোজ্জ্বল বাক্যের কথাগুলো মেহেরিশের কানে পৌঁছাতেই মেহেরিশের মনে হল মেহেরিশ জীবনে দ্বিতীয়বার ধাক্কা খেল। এ ধাক্কাটা ছিল বড়সড় ধাক্কা। একটা ভুল মানুষকে ভালোবেসে ভুলের ওপর সংসার পেতেছিল মেহেরিশ, অথচ আজ এতগুলো বছর পর জানল মানুষটা কখনো মেহেরিশকে ভালোই বাসেনি। মেহেরিশ 2 পা পিছিয়ে পড়ে যেতে নিলেই সায়র ধরে ফেলল।
বাহু আঁকড়ে শক্ত করে ধরে রাখল। ভরসা দিয়ে বলে উঠল, ভয় পাবেন না, আমি পাশে থাকতে আপনাকে পড়ে যেতে দিব না। আহিল বিরক্তিতে কপাল কুঁচকে বলে উঠল, তোমাদের ড্রামা অন্য কোথাও গিয়ে করো, এমনিতেই অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে আমাকে দিয়ে দাও মেহরিশ। মেহেরিশ আতকে উঠল, ভয়ে চিৎকার করে বলে উঠল, না, কোনো দিন না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কাছ থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে না। আইন বলে কিছু আছে জানো তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। সায়র বাঁকা হাসল। আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আইন আমাকে শিক্ষাতে আসবেন না মিস্টার আহিল, কারণ আমি একজন লয়ার। আপনি কিসের ভিত্তিতে এইটুকু মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলছেন? আপনি কি জানেন না, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও মেয়ে অ্যাডোলেসেন্স হওয়া অবধি মায়ের জিম্মায় থাকবে। বাবা আইনগত গার্ডিয়ান হলেও সন্তানের জিম্মাদার একমাত্র মা। তাই আপনি পৃথিবীর যে কোনো আদালতে গেলেও রায় একই থাকবে। সো এসব সস্তার হুমকি অন্য কোথাও গিয়ে দেখাবেন। যতদিন আমি মেহেরিশ আর আনায়াত আসে আছি, ততদিন কেউ ওদের ছুঁয়েও দেখতে পারবে না। আর হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব আপনার আর মেহেরিশের ডিভোর্সের ব্যাপারটা আমি কনফার্ম করব। গুড বাই মিস্টার আহিল, দেখা হবে খুব শীঘ্রই, হয়তো কোর্টে। বলেই মেহেরিশের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহেরিশ থেমে গেল। সায়রের থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেল আহিলের দিকে। আহিলের মুখামুখি দাঁড়িয়ে বাঁকা হেসে সজোরে থাপ্পড় বসিয়ে দিল আহিলের গালে। আহিল গালে হাত দিয়ে চিৎকার করে উঠতেই মেহেরিশ হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, এভাবে রাস্তার কুকুররা ঘেউ ঘেউ, মানুষ না। বলেই মেহেরিশ পার্স থেকে কয়েকটা ডলার নোট বের করে আহিলের মুখে ছুঁড়ে মেরে বলে উঠল, নে, তোকে ভিক্ষা দিয়ে গেলাম। এই ভিক্ষার জন্যই তো আমাকে ব্যবহার করেছিলে। আরও লাগলে বলিস, আমি আবার খুব দয়ালু মানুষ কি না? ছোট লোক, ভিখারিদের হেল্প করার জন্য আমার মন কাঁদে খুব। নেক্সট কখনো আমার মেয়ের দিকে হাত বাড়ালে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট, শালা কুত্তার বাচ্চা। বলেই মেহেরিশ সায়র হাত শক্ত করে ধরে চলে আসলো। সায়র শুধু তাকিয়ে মেহেরিশের ভয়ঙ্কর রূপটা দেখল। নারী যেমন প্রয়োজনে জল হতে পারে, তেমনি আত্মসম্মানে আঘাত লাগলে আগুন হয়ে জ্বলে উঠতে পারে। মেহেরিশের রাগে লাল হয়ে যাওয়া মুখপানে তাকিয়ে সায়র হেসে ফেলল। মনে মনে বলে উঠল, এভাবে রাখবেন না মেহেরিশ, আমার বুকের বাঁ পাশে থাকা যন্ত্রটা বেহায়া হয়ে ওঠে। আমার সন্তানের বাবা আমাকে নাকি টাকার জন্য ভালোবেসেছিল। আমি যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম, সেই মানুষটাকে আমাকে টাকার জন্য ভালোবেসে। শুনেছেন সায়ার, আজকে আমার চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে যে ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসার বিনিময়ে দিয়েছে ভয়ঙ্কর যন্ত্রণা। বলেই মেহেরিশ হাহা করে হেসে উঠল। সায়রের বুকে আনায়া ঘুমাচ্ছে। মেহেরিশ হাসছে। আশ্চর্যজনকভাবে মেয়েটার চোখে কোনো জল নেই। কেন? শুকিয়ে গেছে হয়তো। এতটা যন্ত্রণা নিয়েও কেউ হাসতে পারে, সায়রের জানা ছিল না। মেহেরিশ পুনরায় বলে উঠল, সায়ার, শুনছেন? সায়র শান্ত বাক্যে জবাব দিল, শুনছি মেহেরিশ। মেহেরিশ আগের ন্যায় শান্ত বাক্যে প্রশ্ন করল, আচ্ছা সায়ার, রাস্তার একটা কুকুর যখন মরে যায় তখন কি কেউ কান্না করে? তাহলে কেন ভাবছেন আমি কান্না করব? আহিল একটা নর্দমার কীট। ওই নোংরা কীটটার জন্য আমি যদি কান্না করি, তাহলে আমার চোখের জল আমাকে অভিশাপ দিবে। আমার এই মুহূর্তে কি করতে মন চাচ্ছে জানেন? সায়র ছোট্ট করে জিজ্ঞেস করল, কি? মেহেরিশ হালকা হেসে জবাব দিল, ধারালো ছুরি দিয়ে আহিলের হৃদয় ক্ষতবিক্ষত করে ফেলতে। বলেই হা শব্দ করে আবার হেসে ফেলল। সায়ার শব্দ করল না, উত্তর দিল না, অবাক হল না, নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। কিছু সময় দুজনের মাঝে নীরবতায় কেটে গেল। সায়ারের মাথার মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই মুহূর্তে করা উচিত হবে না ভেবে চুপ রইল। সারা রাস্তা দুজনের মাঝেই নীরবতায় কাটল। মেহেরিশদের বাড়ির সামনে আসতেই গাড়ি থামল। মেহেরিশ সায়ারের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, আনায়াকে দিন। সায়ার খুব যত্ন করে আলগোছে আনায়াকে বুক থেকে সরিয়ে মেহেরিশের কোলে দেওয়ার আগে কপালে চুমু খেতে ভুলল না। মেহেরিশ আনায়াকে নিয়ে কিছু না বলে নেমে গেল। নেমে কয়েক পা এগিয়ে থেমে গেল। সায়ারের মুখটা কালো মেঘে ঢেকে আছে। সামান্য ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় কিও? ভালো না বাসুক, বন্ধু তো করুক। আজ প্রায় 6 মাস হতে চলল ওদের পরিচয়, কিন্তু সম্পর্কের কোনো নাম নেই। তবুও সায়ারের কোনো অভিযোগ নেই, চুপচাপ থেকে যায় মেহেরিশের পাশে। সায়ার দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিতেই কানে আসলো, আমাকে ভালোবাসবেন না সায়ার? আমি আপনার ভালোবাসায় সায় দিতে পারবো না।
আমার আপনাকে শুধুমাত্র বন্ধু হিসাবে দরকার, জীবনসঙ্গী হিসাবে না। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসি, ভালো থাকবেন। বলেই হন হন করে চলে গেল। সায়ার অসহায় চোখে মেহেরিসের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে মুচকি হাসল। মনে মনে বলে উঠল, বাসবেন মেহেরিস, একদিন খুব ভালোবাসবেন। আমি আপনার ভালোবাসা অর্জন করে নিব। একটা স্নিগ্ধ সুন্দর সকাল। আমার বুকের বাঁ পাশে আপনি আর ডান পাশে আনায়া। আপনি মুচকি হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, ভালোবাসি। ব্যাস, জীবনে এইটুকু পূর্ণতা শান্তি না পাওয়া অবধি আমি আপনার পিছু ছাড়ছি না। আপনার জীবনের শুরুতে হয়তো আমি নেই, কিন্তু শেষে থাকতে চাই। কলিং বেল বাজতেই নীলুফা বেগম এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে মেহেরিসের বুকে আনায়াকে ঘুমন্ত অবস্থায় দেখে মুখে হাসি টেনে বললেন, আমার নানুমণি ঘুমিয়ে পড়েছে তো, দেখে দে তো, আমার কোলে দে, কতক্ষণ কোলে নেই না। বলেই আনায়াকে মেহেরিসের থেকে কোলে তুলে নিতে নিতে বললেন, কি দরকার আনায়াকে নিয়ে বাইরে যাওয়ার? এখন প্রচণ্ড শীত পড়েছে, মেয়েটা ঠান্ডা লেগে যাবে তো। কাল থেকে একদম ওকে নিয়ে বের হবি না বলে দিলাম। মেহেরিস প্রতিউত্তরে কিছু বলল না। দরজা আটকে চুপচাপ এসে সোফায় বসে পড়ল। মাথার টুপিটা খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। দুই হাতে মুখ চেপে ধরে জোরে দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণের অবাধ্য জলকে যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন, জল কি আর নিয়ম মানার বেড়াজালে আটকে থাকে? কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই মেহেরিস হচকিয়ে উঠল। মাথা উঁচু করে দেখল আবির সাহেব দাঁড়িয়ে আছেন। বাবা নামক বিশ্বস্ত পুরুষটাকে এই মুহূর্তে খুব দরকার ছিল। মেহেরিস অশ্রুসিক্ত চোখে আবির সাহেবের দিকে তাকাতেই আবির সাহেব মাথা নাড়িয়ে বলে উঠলেন, নো নো মাই প্রিন্সেস, ডোন্ট ক্রাই। বলেই মেহেরিসের পাশে বসলেন। মেহেরিসকে যত্ন করে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, তুমি তো জানো মা, তোমার চোখের পানি আমার বড় শত্রু। কেন কাঁদছো মা? কি হয়েছে আমাকে বলো, আমি আছি তো। বাবা, জীবনের প্রথম ভালোবাসা, যত্ন, মায়া, আবেগ সব কেন ভুল পাত্রে দান করলাম? একটা ভুল আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে বাবা। কি করলে অতীত ভুলে যাব বাবা? আবির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার বুকের ভেতর কতটা যন্ত্রণা জমে আছে তা সে প্রতি মুহূর্তে টের পায়। কিন্তু কি করার আছে? মেয়েটাকে সব বিষাক্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসা, যেন সব ভুলে নতুন করে শুরু করতে পারে। কিন্তু 2 বছর হয়ে যাওয়ার পরেও মেয়েটা এখনও স্বাভাবিক হতে পারল না। এই দোষ কাকে দিবে? ভাগ্যকে নাকি মেহেরিসকে? মেহেরিসের এই অবস্থার জন্য কি ওই নিজেই দায়ী? আবির সাহেব কিছুক্ষণ ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বলে উঠলেন, মা, অতীত ভুলতে নেই, মনে রাখতে হয়, স্মৃতিতে গেঁথে রাখতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানের প্রতিটা পথ সাবধানে চলতে হয়। অতীতে যা হয়েছে সব তোর ভাগ্যে ছিল। ভাগ্য তোমার হাতে নেই মা, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতো সিদ্ধান্তটা কাজে লাগাও। সময় কখনো বসে থাকবে না, সময় থাকতেই সময়কে কাজে লাগাও। সব ভুলে এগিয়ে যাও সামনে। ভুল মানুষের জন্য অশ্রুপাত না করে সঠিক মানুষের খোঁজ করো। জীবন তোমাকে দ্বিতীয়বার ঠকাবে না, দেখে নিও। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার উপর। শুধু মনে রেখো, সব রকম পরিস্থিতিতে সব সময় আমি তোমার পাশে আছি। কথাগুলো বলেই তিনি উঠে চলে গেলেন। মেহেরিস এতক্ষণ চুপচাপ শুনছিল কথাগুলো। ভাবছে, জীবন কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? বাবা নামক পুরুষটাকে দেখলে ভালোবাসার স্বাদ জন্মায়, আর আহিল নামক পুরুষকে দেখলে ভালোবাসার স্বাদ মরে যায়। মেহেরিস কিছুক্ষণ একা একা ভেবে দৃঢ়স্বরে বলে উঠল, মিস্টার আহিল, আমি চাই একদিন আপনি আমার অভাবে অনুভব করেন, খুব করে আমাকে চাইবেন কিন্তু পাবেন না। আমার মতো করেই চিৎকার করে কাঁদেন, কাউকে ভালোবেসে একদম একা হয়ে যান। প্রতিশ্রুতি ভঙ্গের যন্ত্রণায় আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। ভালোবাসা চাইবেন কিন্তু পাবেন না। আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসবে না দেখে নিয়েন। ভালোবাসা ভিক্ষা চাইবেন কিন্তু পাবেন না। আপনাকে এত কিছুর অভাব অনুভব করানোর জন্য হলেও আমার জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রয়োজন। বলেই মুচকি হাসল। সায়ারের কথা মাথায় রেখে মিটমিট করে হেসে মনে মনে বলে উঠল, আমার জীবনে আপনাকে দরকার সায়ার, কিন্তু এত সহজে তো আমি আপনার ভালোবাসায় সাড়া দিব না। আমিও দেখি আপনি আমার জন্য কতটা অপেক্ষা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন। আপনাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে আমি খাঁটি সোনা যাচাই করে নিব।
ডিভোর্স পেপার সামনে নিয়ে মুখামুখি বসে আছে মেহিরিশ ও সায়ার। নীরবতার আধার কাটিয়ে সায়ার শান্ত বাক্যে বলল, আপনি এই সম্পর্কের থেকে মুক্তি চান নাকি আনায়ার কথা চিন্তা করে আহিলকে চান? মেহিরিশ চমকে তাকালো সায়ারের দিকে। সায়ারের ঠোঁটের কোণে শূন্য হাসি, নিষ্প্রাণ যাকে বলে। মাঝে কেটে গেছে 2 দিন। 2 দিনে ছেলেটা মেহিরিশের সাথে কোনো রকম কন্ট্রাক্ট করেনি। মেহিরিশ কয়েকবার কন্ট্রাক্ট করার চেষ্টা করেছিল বোধহয়, কিন্তু ফলাফল এসেছে শূন্য। মেহিরিশ আর সায়ারের চোখে চোখ পড়তেই সায়ার দৃষ্টি সরিয়ে ফেলল। মেহিরিশ বরং আগের ন্যায় তাকিয়েই রইল। নীরবতা ভেঙে শান্ত বাক্যে সায়ারের দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমাকে ফেস করতে ভয় পাচ্ছেন সায়ার? সায়ার তাকালো না, স্থির স্তরে উত্তর দিল, ধরে নিন তাই। মেহিরিশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, আমাকে ভালোবাসবেন না সায়ার? সায়ার এবার চমকে তাকালো। মেহিরিশের ঠোঁটে মুচকি হাসি দেখে কিছুটা অবাক হলো। পরক্ষণেই কিছু ভেবে বলল, ভালোবাসব না, ভালোবাসি, আর সারা জীবন বাসব। আপনি আমার থাকলেও বাসব, না থাকলেও বাসব। আপনি ভালো না বাসলেও আমার আপত্তি নেই। জোর করে সায়ার কখনো কিছু আদায় করে না, সায়ার অর্জন করে নেয়। আপনি মেহিরিশ আমার কাছে থাকলে আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। ভালো তো আপনি বাসবেন যদি থাকেন। মেহিরিশ হেসে ফেলল, বলল, থাকবো না, যাব না কোথাও। দূরে গেলে নিজেকে যে হারিয়ে ফেলবো সায়ার। আমি থাকতে আপনি কখনোই হারাবেন না মেহিরিশ। সায়ারের কথা শেষ হতেই মেহিরিশ প্রশ্ন করল, আহিলকে লাগবে না? সায়র মাথা নাড়িয়ে উত্তর দিল, না লাগবে না, আমি আমার কলিগ ইস্মিতাকে ডেকেছি, ও কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে। ইস্মিতা একজন ডিভোর্স লয়ার। আপনি আহিলকে কেন ডিভোর্স দিতে চান, কি কারণ, আমি যতটুকু জানি সবটা ইস্মিতাকে খুলে বলেছি। ও বলেছে আপনি সাইন করে দিলেই ডিভোর্স হয়ে যাবে, আর আনায়াকে নিয়ে চিন্তার কারণ নেই, আনায়া আপনার কাছেই থাকবে। মেহেরিশ হাঁফ ছাড়ল। 10 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছাদে খোলামেলা সবুজ গাছপালায় ভরা একটা বাঙালি রেস্তোরাঁ এটা। মেহেরিশ উঠে দাঁড়ালো, কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। কোমর ছাড়িয়ে যাওয়া সিল্কি চুলগুলো খোলা রয়েছে, শীতল হাওয়া বইছে চারিদিকে। এখানে তো আরও বেশি বাতাস। প্রচণ্ড শীতে মেহেরিশের দাঁত কাঁপানো শুরু হয়ে গেল। জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেলল। সায়র দূর থেকে মেহেরিশকে দেখছে। লম্বায় 5 ফুট 2-3 ইঞ্চি হবে হয়তো। গায়ের রং ফর্সা, বেশি ফর্সা না, বাঙালি মেয়েরা যতটুকু ফর্সা হলে স্নিগ্ধ লাগে ততটুকু ফর্সা। কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো ভি শেপে কাটা, বাতাসের দাপটে উড়ছে এলোমেলোহীন গতিতে। শীতে ফর্সা মুখটা কেমন ফ্যাকাশ লাগছে। মেহেরিশের বাম চোখের নিচে গাঢ় তিলটা বড্ড আকর্ষণীয়, দেখলেই মায়া চলে আসে। চোখ বন্ধ করে রাখায় কি স্নিগ্ধ সুন্দর লাগছে মেয়েটাকে। দেখে মনে হচ্ছে যেন একটা পুতুলকে কেউ বাক্সে ভর্তি করে সাজিয়ে রেখেছে। শীতে কাঁপছে, তবুও সরে আসছে না। হয়তো জীবনের সব বিষাদগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, হয়তো এই শীতল হাওয়ায় নীরের ভেতরে পুড়ে যাওয়া ক্ষতটাকে ঠান্ডা করছে। সায়র আর বসে থাকতে পারল না, নিশ্চুপ উঠে গিয়ে দাঁড়ালো মেহেরিশের পাশে। মেহেরিশ তবুও টের পেল, চোখ বন্ধ থাকা অবস্থাতেই স্নিগ্ধ সুরে ডেকে উঠল, সায়ার। সায়ার চমকালো, ভরকে উঠে বলল, বুঝলন কি করে আমি? মেহেরিশ চোখ খুলল, সায়ারের দিকে তাকিয়ে হেসে জবাবে বলল, সায়রও হেসে ফেলল, জিজ্ঞেস করল, মন খারাপ মেহেরিশ? আপনার পারফিউমের স্মেলটা বড্ড নেশালো যে। মন খারাপ এতদিন ছিল কেন জানেন? কেন? মেহেরিশ কার্নিশের সাথে পিঠ ঘেঁষে হাত দুটো বুকে গুজে দাঁড়াতেই সায়র মেহেরিশের হাত ধরে ফেলল, কার্নিশ থেকে সামান্য দূরে এনে দাঁড় করালো। তা দেখে মেহেরিশ হাসল, ছেলেটা ভালোবেসে যত্ন করতে ভুলে না। সায়র এবার শান্ত স্বরে বলল, এবার বলুন কেন? মেহেরিশ বলে উঠল, এতদিন একটা অসুস্থ সম্পর্কের বন্ধনে আটকে ছিলাম। তার দেওয়া বিশ্বাসঘাতকতার আঘাতে নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। একটা অসুস্থ মানুষকে ভালোবেসে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি। মা হওয়ার মতো অনুভূতির মাসগুলোতে আমি সুখ অনুভব করতে পারিনি। প্রতিটা মুহূর্তে যন্ত্রণায় ছটপট করেছি, তাই মন খারাপ ছিল। আজ আমি সে যন্ত্রণা, সব অপবাদ, মিথ্যা ভালোবাসার বেড়াজাল থেকে মুক্তি পাব। আজ তো আমার সুখের দিন। আমার আজ বড্ড সুখ অনুভব হচ্ছে সায়ার। আমাকে এক সুখে সুখী করার জন্য আপনাকে ধন্যবাদ সায়ার।
আপনি আমার জীবনে আসা এক টুকরো সুখের আলো, যার আলোতে আলোকিত হয়ে আছি আমি। সায়র আজ মেহেরিশকে দেখছে। যে মেয়েটা 2 দিন আগেও সায়রকে বলেছে ভালোবাসতে পারবে না, সেই মেয়েটার প্রত্যেকটা আজ সায়রকে জানান দিচ্ছে মেহেরিশ তোমাকে চায়, তোমাকে ভালোবাসতে চায়। ইস, সত্যিই কি তাই? সায়রের যে খুশিতে লাফাতে ইচ্ছে করছে, শক্ত করে পেঁচিয়ে ধরতে ইচ্ছে করছে মেহেরিশকে, কিন্তু না, তা করা যাবে না। মেহেরিশ যতদিন নিজের মুখে সায়রকে ভালোবাসার কথা না বলবে, ততদিন সায়র ভাঙবে তবুও মচকাবে না। সায়র শান্ত বাক্যে হঠাৎ বলে উঠল, মেহেরিশ, দুঃখ মনের ভেতর পুষতে নেই। যত দুঃখ পুষবেন তত বাঁচতে ভুলে যাবেন। চায়ের ধোঁয়ায় যেমন স্বাদ উড়িয়ে দেই, ঠিক তেমনি ধোঁয়ার সাথে দুঃখগুলো উড়িয়ে দেওয়া উচিত। বাঁচতে শেখা উচিত। হাসিতে মত্ত থাকতে হয়। বিষাক্ত অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে সুখের অনুভূতিকে অনুভব করতে হয়। মেহেরিশ ছোট্ট করে শুধু বলল, করব, জীবনকে দ্বিতীয়বার অনুভব করব। সায়র কিছু মুহূর্ত চুপ থেকে ইতস্তত হয়ে প্রশ্ন করল, একটা প্রশ্ন করব মেহেরিশ? করুন। এত বছর আপনি আহিলকে কেন ডিভোর্স দেননি? মেহেরিশ থেমে গেল, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে জবাব দিল, মায়ার টানে। আহিল আমাকে ভালো না বাসুক, আমি তো সত্যিকারের ভালোবেসেছিলাম, তাই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম মানুষটা নিজের ভুল বুঝবে, আমার কাছে ফিরে আসবে। ফিরল তো বটেই, কিন্তু আমাকে ভুল প্রমাণ করতে। বলেই হেসে ফেলল। সায়র আর কথা বাড়াল না, শুধু ভরসা দিয়ে বলল, যেখানে এসে মনে হবে আফসোস করে লাভ হবে না, সেখান থেকে উপসংহারের সমাপ্তি ঘটিয়ে নতুন করে সূচনা লিখতে হয়। সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর ভরসা রাখুন। তার পরিকল্পনা সুন্দর, ধৈর্য ধরুন, চোখ বন্ধ করে এগিয়ে যান তাকে ভরসা করে। একসময় গিয়ে উপলব্ধি করবেন সবটা খোলা আকাশের মতো সুন্দর। বলেই সায়র ভেতরে এসে বসল। মেহেরিশকে একটু একা ছেড়ে দেওয়া উচিত, ভাবুক না হয় নিজেকে নিয়ে একটু। ইস্মিতা এসেছে। ডিভোর্সের নিয়মকানুন সবটা মেহেরিশকে বুঝিয়ে বলেছে। সব শেষে মেহেরিশ ডিভোর্স পেপারে সাইন করে দিল। জোরে দীর্ঘশ্বাস ফেলে পরক্ষণেই উচ্চস্বরে হেসে ফেলল। মুক্ত, আজ থেকে আমি মুক্ত। আকাশে উড়তে থাকা কয়েকটা পাখিকে ডেকে বলে উঠল, এই পাখি শুনছ, আজ থেকে আমিও তোমাদের মতো মুক্ত আকাশে উড়তে পারব, মন ভরে নিঃশ্বাস নিতে পারব। আমার জীবনের নতুন অধ্যায় শুরু আজ। খুব খুশি আমি, খুব খুশি। একটা ডিভোর্সি মেয়ের জন্য তোর এত কিসের দরদ সায়র? মেহেরিশ একটা ঘর ভাঙানি মেয়ে, তাকে নিয়ে তোর এত ভাবা লাগবে না। ওই মেয়ের কাছের থেকে যথাসম্ভব ডিস্টেন্স বজায় রাখবি। সায়র সবেমাত্র বাসায় ফিরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই শাহিনা বেগম কথাগুলো বলে উঠলেন। কথাগুলো সায়রের কানে যেতেই সায়র অগ্নিদৃষ্টিতে তাকালো মায়ের দিকে। দাঁত কটমট করতে করতে জিজ্ঞেস করল, ওই মেয়ে মানে কি বুঝাতে চাইছো মামনি? শাহিনা বেগম কফির মগটা টেবিলের ওপর রাখতে রাখতে বলে উঠলেন, মেহেরিশের সাথে তোর মেলামেশা আমার পছন্দ না। আমি চাই না ওই রকম ঘর ভাঙানি মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক থাকুক। যে মেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর ঘর করতে পারে না, সে কেমন চরিত? পুরো কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই সায়র পুরো রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল, চেঁচিয়ে বলে উঠল, মামনি কি বলছো তুমি? আর একবার মেহেরিশকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না প্লিজ। সায়রের এমন রাগী স্বর শুনে শাহিনা বেগম বেশ অবাক হলেন। যে ছেলে আজ অবধি কখনো মায়ের সাথে উচ্চবাক্যে কথা বলেনি, সে ছেলে আজ এভাবে কথা বলছে। শাহিনা বেগমের চোখের কোণে জল জমতে শুরু করল। মনে মনে মেহেরিশকে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন। সায়রকে কিছু বলতে যাবে তার আগেই সায়র বলে ওঠে, না তো মেহেরিশ আমাকে ভালোবাসে, না আমার সঙ্গ জোর করে আদায় করে। মেহেরিশকে আমি ভালোবাসি মামনি। কাউকে সম্মান করতে না পারলে তাকে অসম্মান করার রাইট তোমার নেই। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে কত বড় ভুল করছো বুঝতে পারছো? তুমি কাকে ঘর ভাঙানি মেয়ে বলছো? যার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে নিজের স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় একা ফেলে চলে এসেছিল তাকে? যেই পুরুষ প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ঘোরে, সেই পুরুষকে ডিভোর্স দেওয়াটা তোমার চোখে অন্যায় হয়ে গেল? বাহ, এতটা নীচ মানসিকতা তোমার মামনি। অথচ আমি আমার মাকে নিয়ে সবসময় গর্ব করে এসেছি। শাহিনা বেগম রাগে ফোঁসফাঁস করতে করতে বললেন, পুরুষ মানুষেরও ওমরি একটু আটটু দোষ থাকে বাপু। তাই বলে নিজের সংসার ছেড়ে ছুড়ে চলে আসব? নিজের সন্তানের কথা ভাববো না? মেয়ে হলে একটু স্যাক্রিফাইস করতে হয়। মেহেরিশের উচিত ছিল আহিলকে লাস্ট চান্স দেওয়া। শাহিনা বেগমের কথা শেষ হতেই সায়র হেসে ফেলল। হাস্যোজ্জ্বল বাক্যে বলল, একটা প্রশ্ন করি মামুনি? খানিক মুহূর্ত থেমে শাহিনা বেগমের কথার জবাবের আশায় না থেকে নিজেই বলা শুরু করল, বাবা যদি প্রতিদিন তোমার চোখের সামনে অন্য কয়েকজন মেয়েকে নিয়ে ফুর্তি করত, তখন তুমি কি করতে? অথবা সানায়ার যখন বিয়ে হবে তখন ওর বর যদি চরিত্রহীন হয়, তাহলে তুমি কি করবে?
শাহিনা বেগম চোখ রাঙিয়ে তাকালেন, উচ্চ বাক্যে বললেন, তুই তোর বাবার সাথে ওই রকম একটা ছেলের তুলনা করছিস সায়র? মাথার জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? সায়র আগের ন্যায় হেসে জবাব দিল, তুমি কথার জবাবে বুঝিয়ে দিলে শিক্ষিত হলেই সুন্দর মানসিকতার হওয়া যায় না, তার প্রমাণ তুমি মামনি। শাহিনা বেগম পুনরায় গর্জে ওঠার আগেই সায়র থামিয়ে দিল, বলল, তুমি এখন যাও মামনি, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমি একটু একা থাকতে চাই। বলেই সায়র শাহিনা বেগমকে এড়িয়ে বেলকনির দিকে পা বাড়াল। মাথায় চিনচিন ব্যথা শুরু হয়েছে। মায়ের এমন স্বার্থপর রূপ দেখবে ভাবতে পারছে না সায়র। কেন যেন মেহরিশের মামে এমন সব বাক্য শুনে বুকের ভেতরটা ভার হয়ে আসছে। সায়র মনে মনে বলে উঠল, মামনি, আমি দুনিয়া উলটপালট করে হলেও মেহরিশকে চাই। রাত 11:05। মেহরিশ আনায়াকে ঘুম পাড়িয়ে নিজেও আনায়ার পাশে শুয়ে শুয়ে ফোন চাপছিল। তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে সায়রের নাম দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। হুট করে মেহরিশের মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিল। চট করে ফোন কেটে সায়রকে মেসেজ করল, ভাইয়া, আপুর খুব জ্বর, আপু ঘুমাচ্ছে, আমি মেহেনুর। সাথে সাথেই মেসেজটা সিন হলো ঠিকই, কিন্তু ওপাশ থেকে রিপ্লাই আসলো না। প্রায় মিনিট 5 কেটে যাওয়ার পরও কোনো রিপ্লাই আসলো না। কি আশ্চর্য, মেহরিশ অসুস্থ জানার পরেও সায়র কোনো রকম রিপ্লাই করল না। ব্যাপারটা মেহরিশকে প্রচণ্ড ভাবাচ্ছে। তাহলে কি সায়রের কিছু আসে যায় না মেহরিশকে নিয়ে? হুট করেই মনটা তিক্ততায় ভরে উঠল। মিনিট 10 ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেও হতাশ হয়ে পড়ল। ফোনটা রেখে কম্বলটা গায়ে জড়িয়ে নিল ভালো করে। অবাক করার বিষয় হলো মেহরিশের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কিন্তু কেন? মেহরিশ তো সায়রকে ভালোবাসে না, তাহলে কষ্ট হচ্ছে কেন? ভাবতে পারছে না মেহরিশ। কেন যেন ফুঁপিয়ে কান্না আসছে। সায়রের এই সামান্য অবহেলাটুকু মানতে পারছে না। মেহরিশ মনে মনে সিদ্ধান্ত নিল সায়রের ওপর বেশি দুর্বল হবে না, দূরত্ব বজায় রাখবে এখন থেকে। একবার বাজেভাবে ঠকেছে, দ্বিতীয়বার ঠকলে যে সইতে পারবে না। এক্সকিউজ মি গার্ল। সানায়া আজ ওর বান্ধবীর বার্থডে পার্টিতে এসেছিল। বাসা থেকে সায়র বারবার ফোন করছিল বিধায় সবার থেকে বিদায় নিয়ে সানায়া একাই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে এসেছে। পার্কিং লটে আসিতেই পেছন থেকে কেউ একজন উক্ত বাক্যে সানায়াকে ডেকে উঠল। সানায়া পেছন ঘুরে দেখল একটা ছেলে দাঁড়ানো। দেখতে বেশ হ্যান্ডসাম, ফর্সা, লম্বা, দেহের গঠনও মারাত্মক সুন্দর। এক দেখায় যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। সানায়াও এক দেখায় ছেলেটাকে বেশ ভালো লাগা শুরু করল। সানায়া মুখে হাসি টেনে নম্রভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করল, আমাকে বলছেন? ছেলেটা হাসল, হাসিটাও কি সুন্দর। সানায়ার এই প্রথম কোনো ছেলের প্রতি তীব্র চাপে ভালো লাগা কাজ করছে। কি আশ্চর্য, প্রথম দেখায় কাউকে ভালো লাগে নাকি? আচ্ছা, এটাকে কি লাভ এট ফার্স্ট সাইট বলে? ছেলেটা এবার হেসেই জবাব দিল, আশেপাশে কি কোনো পরী দেখতে পাচ্ছেন? সানায়া অবাক হলো, হেসে দিয়ে বলল, আপনি বাঙালি? খাঁটি বাঙালি। সানায়া হেসে ফেলল, হাত বাড়িয়ে বলল, হাই, আমি সানায়া। ছেলেটা এবার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল, বলল, আপনার সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে সানায়া। সানায়া সামান্য লজ্জা পেল। ছেলেটা কি ফ্লার্ট করছে? সানায়া লাজুক হেসে বলল, ফ্লার্টিং করছেন? সুন্দরী মেয়েদের সাথে ফ্লার্ট করা যায় না, জানেন না? তাহলে কি বলছেন, যারা সুন্দর না তাদের সাথে ফ্লার্টিং করা যায়? ছেলেটা হাসল, হাসতে হাসতে বলল, আপনি একটু বেশি ভেবে ফেলেছেন সানায়া, আমরা কেউ অসুন্দর না। আর আপনি মনে করেন কাউকে সুন্দর বলে কমপ্লিমেন্ট দেওয়াকে ফ্লার্ট বলে? সানায়া একটু নম্র স্বরে উত্তর দিল, তা নয়। এনিওয়ে, আপনি কি আমাকে চিনেন? না, তবে আপনার বান্ধবী সাহারার কাজিন আমি। আপনাকে নিয়ে এর আগেও ওর মুখে অনেক কথা শুনেছি। আজ চোখের সামনে দেখে কেন যেন মনে হলো একটু পরিচিত হওয়া দরকার। কিন্তু সেই সন্ধ্যা থেকে আপনার সান্নিধ্যে যাওয়া আমার ভাগ্যে জুটল না, ব্যাড লাক। বলেই হেসে ফেলল। সানায়াও হেসে ফেলল, বলল, বেশ ভালো কথা। আপনার নামটাই তো জানা হলো জনাব, আমি কি আপনার নাম জানতে পারি? ছেলেটা হেসে পাল্টা প্রশ্ন করল, আগে বলুন আমরা কি বন্ধু হতে পারি? সানায়া সাথে সাথে উত্তরে বলল, হ্যাঁ, অবশ্যই। দুজনের মধ্যে নাম্বার বিনিময় হলো। ছেলেটা এবার সানায়াকে অফার করল, কিছু মনে না করলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি। সানায়া প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, ধন্যবাদ, আমার সাথে গাড়ি আছে। বলেই সানায়া নিজের গাড়িতে উঠে পড়ল। জানালা দিয়ে পুনরায় হাত বাড়িয়ে দিয়ে বলল, নামটা? ছেলেটা হ্যান্ডশেক করে হেসে বলল, আহিল, আহিল মির্জা। নিজের বোনের ফোনে প্রাক্তন স্বামীর ছবি দেখে রাগে ফেটে পড়ল মেহরিশ। চিৎকার করে মেহেনুরকে ডাকতে থাকল মেহরিশ। মেহেনুর সবেমাত্র ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ মেহরিশকে এমনভাবে চিৎকার করতে দেখে ভয় পেয়ে গেল খানিকটা। দৌড়ে আসলো মেহরিশের রুমে।
মেহেনুর মেহেরিসের সামনে যেয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে আপু? মেহেরিস রক্তচক্ষু নিয়ে তাকালো মেহেনুরের দিকে। আচমকাই সপাটে থাপ্পড় বসিয়ে দিল মেহেনুরের গালে। মেহেনুর আচমকা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে অসহায় চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। আপু তু মেহেনুর পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগেই কান্না চলে আসলো। মেহেরিসের এবার হুঁশ ফিরল, তবুও রাগ কমল না। উচ্চ বাক্যে ধমকে ফোনে থাকা আহিলের ছবিটা বের করে জিজ্ঞেস করল। এটা কে? মেহেনুর এক নজর ছবিটার দিকে তাকিয়ে চক্ষু চড়ক গাছ। অজান্তেই ঠোঁট ফুটে বেরিয়ে আসলো। এটা কে? আহিল ভাই। মেহেরিস পুনরায় ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। শুধু আহিল বল, আহিলের ছবি তোর ফোনে কেন? মেহেনুর এবার বিস্ময়ে ভরা চোখে তাকালো মেহেরিসের দিকে। অসহায় বাক্যে বলে উঠল। আপু আমি যা। বলেই থেমে গেল। ফোনটা মেহেরিসের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে কিছু দেখল, অতপর দেখে অবাক বাক্যে বলল। এটা তো সানায়া আমাকে পাঠিয়েছে, দেখো। সানায়া নামটা শুনেই মেহেরিস আকাশ থেকে পড়ল যেন। অবাক বাক্যে বলে উঠল। সানায়া? সানায়া আহিলকে কোথায় পেল? তার মানে সানায়া আহিলের সাথে রিলেশনে যেতে চাচ্ছে। ও মাই গড! কথাটা মেহেরিসের কানে যেতেই মেহেরিস মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। কথা বলতে পারল না আর। এ কোন বিপদ ধেয়ে আসছে? আহিল কি তবে এবার সায়ানাকে টার্গেট করল? মেহেরিসের চারদিক ঘুরছে। যে করেই হোক এই বিপদের হাত থেকে সায়ানাকে বাঁচাতেই হবে। মেহেনুর মেহেরিসের কাঁধে হাত রেখে অভয় দিয়ে বলে উঠল। আপু আপু ঠিক আছো তুমি? মেহেরিস মেহেনুরের দিকে অসহায় চোখে তাকাল। শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝল, গায়েও হাত তুলল। অনুতাপের স্বরে বলল। সরি বোন, আমি আসলে আহিলের ছবি দেখে বাকি কিছু খেয়াল করিনি। মেহেনুর মেহেরিসের পাশে বসে মেহেরিসকে জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলে উঠল। চিন্তা কইরো না, ওই ব্যাডা আহিলের হাত থেকে সানায়াকে আমি একাই বাঁচিয়ে নিব। মেহেরিস মেহেনুরের গালে চুমু খেয়ে বলল। তুই আজকেই সানায়াকে আমাদের বাসায় নিয়ে আসবি, ঠিক আছে? মেহেনুর ঠিক আছে বলে উঠে চলে গেল। মেহেনুর চলে যেতেই মেহেরিস সায়রকে ফোন করল। দেখা করার জন্য নির্দিষ্ট অ্যাড্রেস বলে নিজেও তৈরি হওয়ার জন্য চলে গেল। সায়র নিজে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এখনও মেহেরিসের নামার নাম নেই। মেয়েটা কি আজকে বিয়ের সাজ সাজছে নাকি? প্রায় ২০ মিনিট হতে চলল সায়র এখানে অপেক্ষা করছে, নাকি আজকেও আমাকে ভুল বুঝে মুখ গুমরা করে বসে আছে? সপ্তাহখানেক আগের সেই রাতের কথা মনে করে সায়র হেসে ফেলল। মেয়েটা আসলেই পাগল। সেদিনের পর কেটে গেছে প্রায় ৭-৮ দিন। সায়র সেদিনের সুন্দর রাতের স্মৃতিচারণ করায় ব্যস্ত হয়ে পড়ল। রাত তখন ১১টা বেজে ২০ মিনিট। সায়র বাসায় পরে থাকা ট্রাউজার আর সামান্য একটা পাতলা জ্যাকেট পরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাথায় শুধু ঘুরছে মেহেরিস অসুস্থ। এই মুহূর্তে মেহেরিসকে দেখতে পাওয়াই সায়রের একমাত্র স্বপ্ন। যেখানে সায়রের বাড়ি থেকে মেহেরিসদের বাড়ির দূরত্ব প্রায় ৩০ মিনিটের, সেখানে সায়র ২০ মিনিটের আগেই এসে উপস্থিত হলো মেহেরিসদের বাড়ির সামনে। এত রাতে বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা ভাবতে ভাবতে প্রায় মিনিটখানেক পার করে দিল। মস্তিষ্ক বলছে এত রাতে কোনো ভদ্র বাসায় যাওয়া অভদ্রতা দেখায়। আবার মন ব্যাকুল হয়ে আছে মেহেরিসকে দেখার জন্য। কিছুক্ষণ মন মস্তিষ্কের লড়াইয়ে মন জিতে গেল। সব চিন্তা সাইডে রেখে সায়র ও মেহেরিসদের দরজার সামনে এসে কলিং বেল বাজাল। ভেতরে অস্থিতি হচ্ছে প্রচণ্ড। মিনিটের মাথায় ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে সায়র বার কয়েক হালকা কেশেল গলা পরিষ্কার করে নিল। সায়ার, তুমি? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে সায়র মাথা উঁচু করে দেখল মেহেরিস দাঁড়ানো। মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার সাথে বিস্ময়ের চিহ্ন। ইস, তাহলে শরীর বুঝি একটু বেশিই খারাপ। ওইদিকে মেহেরিস বিস্ময়ে চোখের পলক ফেলতে ভুলে গেল। সত্যিই কি মানুষটা সামনে, নাকি স্বপ্ন দেখছে? রাত তো অনেক হলো, তার মানে মেহেরিস ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। ধূর ছাই। মেহেরিস নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে দরজা আটকে দেওয়ার জন্য প্রস্তুত হতেই সায়র মেহেরিসের হাত ধরে ফেল। আচমকা স্পর্শে মেহেরিস কেঁপে উঠল। তার মানে সত্যি সায়র এসেছে। কথাটা মাথায় আসতেই মেহেরিসের বিষণ্ণ ঠোঁটে হাসির ঝলক দেখা দিল। সায়র প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত স্বরে জিজ্ঞেস করল, জ্বর কি খুব বেশি নাকি মেহেরিস? শরীর বেশি খারাপ লাগছে, ডাক্তার ডাকবো? মেহেরিস হাঁ হয়ে তাকিয়ে আছে শুধু। কথা বলার জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছে না।
কি বলবে মানুষটাকে, লজ্জা হচ্ছে ভীষণ। মেহেরিশ তো দিব্যে সুস্থ, অথচ মানুষটাকে মিথ্যা পেরেশানি দিয়েছিল। আর মানুষটাও এতটা রাস্তা জার্নি করে চলে আসলো। দেখে মনে হচ্ছে পরনে যা ছিল তাই পরেই চলে এসেছে। ইস, এই শীতের মধ্যে পাতলা একটা জ্যাকেট পরে এসেছে, নিশ্চয়ই ঠান্ডা লেগেছে খুব। এ কি সায়র বাবা, তুমি? পেছন থেকে নীলুপা বেগমের কণ্ঠস্বর শুনে সায়র মেহেরিশের হাত ছেড়ে দিল। নীলুপা বেগমকে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি? নীলুপা বেগম বেশ হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি বাইরে কেন? ভেতরে এসো। এই, তুই এমন খাম্ভার মতো দাঁড়িয়ে আছিস কেন? সরে দাঁড়া। সায়র বাবা, তুমি ভেতরে এসো। মেহরিশ আলগোছে সরে দাঁড়াতেই সায়র ভেতরে ঢুকল। সোফায় বসতে বসতে অস্বস্তি নিয়ে বলে উঠল, আমি পাশেই একটা দরকারে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই, অনেক দিন দেখা হয় না। নীলুফা বেগম হেসে ফেললেন, বেশ খুশি হয়েছেন সায়রকে দেখে। তিনি খুব করে চান সায়র আর মেহরিশ একসাথে হোক। তিনি জানেন মেহরিশকে সায়র পারবে ভালো রাখতে। মায়ের চোখ কখনো ভুল হয় না। হেসে বললেন, চা খাবে নাকি কফি? সায়র সৌজন্যমূলক হেসে বলল, থ্যাঙ্কস আন্টি, বাট এখন কিছুই চাই না, শুধু একটা পারমিশন চাই। মেহরিশ আর নীলুফা বেগম দুজনেই বেশ অবাক হলো। কিসের পারমিশন? নীলুফা বেগম প্রশ্নটা করেই ফেললেন। সেটা কি? সায়র বেশ অস্বস্তি নিয়ে বলল, মেহরিশকে নিয়ে একটু লং ড্রাইভে যেতে চাই। মেহরিশ আর আপনাদের সম্মতি থাকলে তবেই যাব। মেহরিশ অবাক হলো। মেহরিশ আপত্তি জানানোর জন্য মুখ খোলার আগেই নীলুফা বেগম পারমিশন দিয়ে দিলেন। তা দেখে মেহরিশও বেশ অবাক। যে কিনা কোনো ছেলেকে সহজে বিশ্বাস করে না, তার মেয়েদের কাছে ঘেঁষতে দেয় না, সে আজ সায়রের সাথে লং ড্রাইভে যাওয়ার পারমিশন দিচ্ছে। এটা কি সায়রের প্রতি বিশ্বাস, নাকি এখানকার আদব কায়দার হাওয়া লেগেছে? মেহরিশ তবুও বলে উঠল, এত রাতে লং ড্রাইভে যাওয়ার কোনো কারণ নেই সায়ার, তাছাড়া আনায়া ঘুমাচ্ছে। আনায়ার জন্য আমি আছি। আনায়াকে নিয়ে তোর চিন্তার কোনো কারণ নেই। মেহেনুর তো সেই সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে। তারপর আর কি, প্রতিদিনের মতো মাঝরাতে উঠবে আর সারা রাত রাত্রি বিলাস করবে। তুই যা, ঘুরে আয়, ভালো লাগবে। সায়র কিছু বলতে যাবে তার আগেই নীলুফা বেগম বলতে লাগলেন, মেহরিশের যেন আজ অবাক হওয়ার দিন, ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। সায়র আর নীলুফা বেগমের কথা ফেলতে না পেরে মেহরিশ রাজি হয়ে গেল। দুজনের পরনেই যা ছিল তা পরেই বের হয়ে পড়ল। কিন্তু সায়র মেহরিশকে জোর করে ভারী জ্যাকেট পরিয়ে নিল। গাড়িতে উঠে বসতেই সায়র বলে উঠল, আমাকে দেখতে খুব ইচ্ছে করছিল বুঝি? মেহরিশ লজ্জা পেল আর চোখে তাকাল সায়রের দিকে। সায়র ঠোঁট চেপে হাসছে। মেহরিশ হাত কচলাতে কচলাতে বলে উঠল, আপনাকে দেখার ইচ্ছে হবে কেন? আজব। বলেই ভেংচি কাটল। সায়র হেসে ফেলল, বলল, বুঝি বুঝি, সব বুঝি, আমাকে দেখার স্বাদ জেগেছে বলেই তো মিথ্যা কথা বলেছেন। মেহরিশ চোখ গরম করে তাকাল সায়রের দিকে। সায়র মেহরিশের দিকে তাকিয়ে হেসে ফেলল। মেহরিশ রাগে বোম হয়ে উঠল, বলল, সো হোয়াট? আমি মিথ্যা বলেছি তাতে কি হয়েছে? আপনাকে তো আসতে বলিনি, আপনি কেন আসলেন? সায়র গাড়ি স্টার্ট করতে করতে বলল, আমার চাঁদের গায়ে আঁচ এসেছে, আমি না এসে কিভাবে থাকি? মেহরিশ এবার শান্ত চোখে তাকাল। জমতে থাকা রাগ নিমিষেই হাওয়া হয়ে গেল। কি সুন্দর করে কথা বলে মানুষটা। মেহরিশ সামান্য হেসে পাশ ফিরে তাকাল। রাতের লন্ডন শহর, সে তো সৌন্দর্যে ভরপুর। ঘণ্টাখানেকের মাথায় ওরা পৌঁছায় অক্সফোর্ড স্ট্রিট। এখানে মধ্যরাত অবধি মানুষের গমগম চলে। মেহরিশ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সায়র গাড়ি পার্কিং করে এসে বলল, চলুন একটা খাবারের দোকানে বসি, এখানের বাঙালি খাবার আমার খুব প্রিয়, কি খাবেন? মেহরিশ কিছু বলল না। দুজনেই একসাথে গিয়ে বসলো একটা খাবারের দোকানে। খাবার অর্ডার করে দুজনে টুকটাক গল্প করছি। হুট করেই সায়র বলে উঠল, মেহরিশ। সায়রের এবং যত্নমাখা ডাকে মেহরিশ শান্ত চোখে তাকাল সায়রের দিকে। সায়র পুনরায় ডেকে উঠল, মেহরিশ। বলুন সায়ার। বলবো, শুনবেন? শুনবো বলেই তো ছুটে এসেছি। আপনি ডাকলে ঘরে বসে থাকার সাধ্য আমার নেই সায়ার। কথাটা বলেই মেহরিশ থেমে গেল। কি আশ্চর্য, এভাবে বলল কেন? নিজের কথাই নিজেই অস্বস্তি পড়ে গেল। কথাটা এড়িয়ে যাওয়ার জন্য মেহরিশ অন্যদিকে দৃষ্টি দিয়ে বলল, কি বলবেন? সায়র মেহরিশের অস্বস্তি টের পেয়ে কিছু জিজ্ঞেস করল না, বরং আগের ন্যায় বলল, তাহলে বলি। অবশ্যই। মেহরিশ, আমি আপনার জীবনে একখণ্ড চাঁদ হয়ে থাকতে চাই, যে চাঁদের আলো হবেন আপনি, যাকে ছাড়া আমি নামক চাঁদ আঁধারে তলিয়ে যাবে, যাকে ছাড়া চাঁদের কোনো অস্বস্তি থাকবে না। আমার আঁধার রাতের জ্যোৎস্নার আলো হবেন মেহরিশ। চলবে। আপনাকে ভালোবাসা স্বাদ থেকে আমাকে বঞ্চিত করবেন না মেহরিশ।
মেহরিশ এক মনে চেয়ে আছে সায়রের দিকে। মানুষটা এত সুন্দর যত্ন করে কথা বলে কিভাবে, কথাতেই প্রেমে পড়ে যাবে সবাই। চেহারা ভর্তি মায়া এই মানুষটার, কি আশ্চর্য! মেহরিশ তো এত তাড়াতাড়ি কাউকে জীবনে জড়াতে পারবে না, ভালোবাসতে পারবে না। এখন তো ভালোবাসা শব্দটা আতঙ্ক লাগে। মেহরিশ দৃষ্টি ফিরিয়ে নিল, শান্ত বাক্যে শুধাল, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলা স্যার, প্লিজ স্কিপ দিস টপিক। সায়রের মুখের হাসিটা উধাও হয়ে গেল, তবুও শান্ত বাক্যে বলল, আপনার রাতের শহর পছন্দ মেহরিশ? মেহরিশের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে জবাব দিল, আগে রাতের আধারে আমি ভয়ে জড়সড় হয়ে থাকতাম, দম আটকে আসতো, আর এখন অন্ধকারেই বেশি ভালো লাগে। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, ভালোবাসা বদলে যায়, মানুষ বদলে যাওয়া। বলেই দীর্ঘশ্বাস ফেলল। সায়ের প্রতি উত্তরে বলে উঠল, মানুষ হলো ঋতুর মতো, সময়ে তালে তালে যেমন ঋতু যেমন বদলে যায়, তেমন মানুষও বদলে যায়। গরম ছেড়ে যখন হঠাৎ করেই শীতের আগমন ঘটে, তখন আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি সর্দি জল লাগে। প্রথম কয়েকদিন মানিয়ে নিতেও সমস্যা হয়, কিন্তু দেখবেন সময়ের তালে শীতেই সবার প্রিয় ঋতু হয়ে ওঠে। কেন জানেন? কারণ ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে শিখে যাই। ঠিক তেমনি যখন কোনো মানুষ হঠাৎ বদলে যায়, তখন আমাদেরও সব স্মৃতি থেকে বেরিয়ে আসতে সময় লাগে। কিন্তু সময়ের তালে তালে আমরা একসময় মানিয়ে নেই, মেনে নেই বাস্তবতা, ভুলে যাই অতীত, শুরু করি নতুন সূচনায়। মেহেরিশ শুনল কথাগুলো। এই মানুষটা এত গুছিয়ে কথা বলে কিভাবে? কোনো অলৌকিক পাওয়ার আছে নাকি? মেহেরিশ মলিন হেসে বলে উঠল, শখের পুরুষটাকে গিরগিটির মতো বদলে যেতে দেখার দৃশ্য হরর সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর স্যার। সায়ার আলগোছে চুপিসারে দীর্ঘশ্বাস ফেলল। মেহেরিশ পুনরায় বলে উঠল, আমি সব ভুলে যেতে চাই স্যার। আমি আছি আপনার পাশে মেহেরিশ। পাশে থাকলেই কি ভরসা করা যায়? মানুষ তো বছরের পর বছর একসাথে থেকেও একে অপরকে ভরসা করতে পারে না, আর আমি পাশে একজনকে দেখেই ভরসা পেয়ে যাব? সায়ার হেসে ফেলল, হাসতে হাসতে বলল, আপনি আমাকে দায়িত্ব নিয়ে পাশে রাখবেন শুধু। বিশ্বাস, ভরসা, ভালোবাসা অর্জন করার দায়িত্বটা না হয় আমি নেই। মেহেরিশ প্রতি উত্তরে মলিন হাসল। এর মধ্যেই দুজনের খাবার চলে আসলো। দুজনে মিলে খেয়ে দিয়ে বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। হাঁটতে থাকলো পাশাপাশি। হাঁটতে হাঁটতে সায়ের প্রশ্ন করল, আপনাকে আমি ভালোবাসি মেহেরিশ। আমার চোখে জমে থাকা ভালোবাসা, যত্ন কি আপনি টের পান না? ভালোবাসি শব্দটা বলবেন না স্যার, এখন আর এই শব্দটা শুনতে ভালো লাগে না। যদি কখনো আমি আপনাকে ভালোবাসতে পারি, সেদিন না হয় সাড়া দিব আপনার ডাকে, ততদিন ভালোবাসেন না প্লিজ। যদি কখনো, আচ্ছা এই যদি কখনো ভালোবাসার সুযোগটা যদি না পান। মেহেরিশ থেমে গেল, ভরকে তাকালো সায়েরের দিকে। সায়ের মেহেরিশের ভরকে যাওয়া মুখপানে তাকিয়ে হেসে ফেলল। মেহেরিশের গাল হালকা করে টেনে বলে উঠল, যদি আমি ততদিনে অন্য কাউকে ভালোবেসে আপনার উপর আকর্ষণ হারিয়ে ফেলি? মেহেরিশ বাঁকা হাসল, বলল, আপনার ভালোবাসা বুঝি শপিং মলের ঝুলানো ড্রেস? মানে হলো এই যে আমাদের শপিং মলে গিয়ে ঝুলানো কোনো ড্রেস পছন্দ হলে তার প্রাইস জিজ্ঞেস করি, যখন দামটা আমাদের সাধ্যের বাইরে হয় তখন অন্য কোনো ড্রেস দেখতে গিয়ে আগের ড্রেসটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলি। আপনার ভালোবাসাটাও এ কাইন্ড অফ শপিং মলের ঝুলানো সেই সাধ্যের বাইরে থাকা ড্রেসটার মতো হয়ে গেল না? সায়েরের মুখটা চুপসে গেল। মেয়েটা এত রুট কেন? সায়ের তো কথাটা মজা করে বলেছিল। সায়ের আর কথা বাড়ালো না। কিছুক্ষণ দুজনে মিলে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তা সায়ের আর কোনো কথা বলেনি। মেহেরিশের ওপর চাপা অভিমান জমেছে। বাড়ির সামনে আসতেই মেহেরিশ নেমে যাওয়ার জন্য ডোর খুলতেই সায়ের শান্ত বাক্যে বলে উঠল, আমার ভালোবাসাটা শপিং মলের ঝুলানো সাধ্যের বাইরে থাকা কোনো ড্রেস নয় মেহেরিশ। যাকে ভালোবাসি সে আমার সাধ্যের বাইরেও হলেও তাকেই ভালোবাসব। সায়ারের অনুভূতি এত ঠুনকো নয় যে এত সহজেই আকর্ষণ হারিয়ে ফেলবে। ভালো আপনি আমাকেই বাসবেন, ততদিন না হয় অপেক্ষা করে নিব, বলেই গাড়ি স্টার্ট করল। সায়ারের অভিমানী স্বর শুনে মেহেরিশ আড়ালে ঠোঁট চেপে হাসল। গাড়ি থেকে নেমে জানালা দিয়ে উকি দিয়ে বলল, ভালোবাসা অর্জন করতে হলে স্পেস দিতে হয়, সময় দিতে হয় সায়ের। অনুভূতি কোনো মাটির জিনিস নয় যে যখন তখন ভেঙে নতুন রূপ দেওয়া যাবে। অনুভূতি হলো ফুলের কলির মতো। সময়ের সাথে সাথে কলি যেমন ফুলের রূপ নেয়, তেমনি অনুভূতি জমতে জমতেও ভালোবাসায় রূপ নিবে। শুনছেন? হুট করেই কানের সামনে চিৎকার শুনে সায়ের ধরফরিয়ে উঠল। সাথে আনায়াও কান্না করে দিল। সায়ের পাশ ফিরে মেহেরিশকে দাঁত কটমট করতে দেখে ঘাবড়ে গেল। আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনি
কখন আসলেন? আনায়া কাঁদছে কেন? কি হয়েছে? ঠিক আছে তো? মেহেরিশ আনায়াকে শান্ত করতে করতে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি কোন দুনিয়ায় ভেসে গেছিলেন? এত ডাকার পরেও সাড়া দিচ্ছিলেন না। আজব। সায়ের লজ্জা পেল, বলল, সরি, একটু আনমনে ছিলাম। মেহেরিশ কথা বাড়াল না, আনায়াকে শান্ত করার জন্য গল্প করতে শুরু করল। সায়ারও গাড়ি স্টার্ট করল। কিছু দূর যেয়ে জিজ্ঞেস করল, হঠাৎ জরুরিভাবে ডেকেছেন? এনিথিং রং মেহেরিশ? অল ওকে? মেহেরিশ দুশ্চিন্তাগ্রস্ত স্বরে বলল, আহিলের বাসার অ্যাড্রেস খুঁজতে হবে স্যার। সায়ের অবাক হল, আহিলের কথা শুনে রাগ হল। শক্ত বাক্যে জিজ্ঞেস করল, কি দরকার আহিলকে? মেহেরিশ আগেই সানায়ের কথাটা বলল না। আহিলকে আগে খুঁজে বের করতে হবে। আহিল যদি জেনে বুঝে সানায়ের ক্ষতি করার চেষ্টায় থাকে, তাহলে এবার আহিলকে কিছুতেই ছেড়ে দিবে না মেহেরিশ। মেহেরিশ সায়েরকে বলল, আমার আহিলের সাথে একটু বোঝাপড়া বাকি আছে স্যার। বিষয়টা ব্যক্তিগত, তাই এখন হাইড রাখছি। টাইমলি আপনাকে জানিয়ে দিব। সায়েরের মুখ দেখে মেহেরিশ নিশ্চিত হল উত্তরটা সায়েরের পছন্দ হয়নি। কিন্তু এখন মেহেরিশ সায়েরকে বলতে চাচ্ছে না। সানায়ার সাথে আগে কথা বলতে হবে। ব্যাপারটা পুরোপুরি বুঝে তারপর সায়েরকে জানাবে। সায়ের আর মেহেরিশ দুজনে মিলে সেদিনের রেস্তোরাঁয় গেল, যেখানে আহিলের সাথে দেখা হয়েছে। আহিলের ছবি দেখিয়ে রেস্তোরাঁর ওয়েটার ম্যানেজারের থেকে শিওর হলো আহিল এখানে নিয়মিত আসে। সাথে থাকে নিত্য নতুন গার্লফ্রেন্ড, কেউ বিদেশি কেউ বা দেশি। সায়ের রাগে ফোঁসফাঁস করছে, তবুও কিছু বলছে না। ম্যানেজার মেহেরিশকে জানালো আজকেও আহিল এসেছিল, তবে বেশিক্ষণ থাকেনি, চলে গেছে। ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে মেহেনুর, সানায়ার জন্য অপেক্ষা করছে। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর সানায়াকে একটা গাড়ি থেকে নামতে দেখল। গাড়ির ভেতরে আহিলকে দেখা মাত্রই মেহেনুর আড়ালে সরে গেল। সানায়া গাড়ি থেকে নামতেই আহিলও নেমে দাঁড়ালো। সানায়া বিদায় নিয়ে চলে আসার জন্য পা বাড়াতেই আহিল আচমকা সানায়ার হাত ধরে টান দিতেই সানায়া এসে আহিলের বুকে পড়ল। আহিলের দুই হাতে সানায়ার কোমর পেঁচিয়ে ধরল। সানায়া অস্বস্তিতে পড়ে গেল, চারদিকে নজর দিল। এখানকার অবশ্য কেউ এসব দিকে চেয়ে থাকে না, তবুও হঠাৎ এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে সানার ভীষণ অস্বস্তি হচ্ছে। আহিলকে দুই হাতে ঠেলে দূরে সরাতে সরাতে বলল, আহিল ছাড়ুন, আমি এসবে অভ্যস্ত নই, প্লিজ লিমিট ক্রস করবেন না। আহিল ছেড়ে দিল। অনুতপ্ত ভঙ্গিতে বলল, সরি সানায়া, ডোন্ট মাইন্ড প্লিজ। তোমাকে এত সুন্দর লাগছে যে আমি বারবার চেয়েও নিজেকে ফিলিংস আটকে রাখতে পারছি না। সানায়া লাজুক হেসে বলল, ইটস ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, সি ইউ লেটার। সানায়া চলে যেতেই আহিল গাড়িতে ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, শালার এই নিয়ে দ্বিতীয়বার কোনো মেয়েকে পটাতে আমার এতটা সময় লাগছে। প্রথমে ওই মেহেরিশ আর এখন এই সানায়া, দুজন যেন এক ধাতুতেই গড়া। কি যেন মনে করে বাঁকা হাসল, বলে উঠল, কিন্তু তোমাকে যতদিন না আমি বিছানায় পাচ্ছি ততদিন অবধি আমি হাল ছাড়ছি না বেবস। যাকে ডিভোর্স দিয়েছ তার কাছে ফিরে আসতে চাইছ? তুমি ছ্যাঁচড়া মেয়েদের কাতারে পড়ে গেল মেহেরিশ। আহিলের মুখোমুখি বসে আছে মেহেরিশ। আহিল উপরোক্ত কথাটি বলতেই মেহেরিশ হেসে ফেলল। আহিলের চোখে চোখ রেখে হাস্যজল বাক্যে বলে উঠল, আমি কি আপনাকে বলেছি যে আমি আপনার কাছে ফিরে যেতে চাই? কিন্তু তোমার কথায় তাই বোঝায়। আপনি একটু বেশিই বোঝেন মিস্টার আহিল। আপনি হয়তো মেহরিশকে এখন চিনতে পারেননি। মেহরিশ ইউজলেস সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে না। আহিল রেগে তাকাল, গর্জে উঠে বলল, ইউজলেস সেকেন্ড হ্যান্ড কাকে বলছো তুমি? অবশ্যই আপনাকে আহিল। মেহেরিশ, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। সরি মিস্টার আহিল, আমি সব সামলাতে পারলেও মুখের ভাষাটাই সামলাতে পারি না, আর আপনার ক্ষেত্রে তো আরও সম্ভব না। আহিল চোখ গরম করে তাকায়, বলে উঠল, তোমার তো দেখি এখন মুখে ফুল ফুটেছে। মেহরিশ হাসল, হেসে বলল, ফুল তো আগেই ছিল, এখন তো ফুলের সাথে কাঁটা ফুটেছে, তাই আমি কথা বললেই অন্যের গায়ে কাঁটা ফুটে যায়। ইস, সো স্যাড। আহিল আর কথা বাড়াল না, বুঝল এই মেহেরিশ আগের বোকাশোকা মেহেরিশ নেই। ওর সাথে কথা বলা মানে নিজের গালে নিজে জুতা মারা। আহিল সব কথা এড়িয়ে গিয়ে বলল, আমাকে কেন এখানে ডেকেছ? মেহেরিশ হেসে জবাব দিল, এই তো এবার এসেছেন লাইনে। মেহেরিশ হালকা থেমে সোজা সাপটা প্রশ্ন ছুঁড়ে মারল, আপনি কি রাস্তার কুকুর নাকি আহিল? আহিল উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল, টেবিলে থাবা মেরে চিৎকার করে বলে উঠলেন, মেহেরিশ! মেহেরিশও কম কিসে, হাসতে হাসতে ঠান্ডা মাথায় বলে উঠল, নিজেই নিজেকে কুকুর প্রমাণ করে দিলেন। আহিল দাঁত কটমট করছে, রাগে শরীর কম্পিত হচ্ছে বারবার, উত্তেজনায় কিছু বলতেও পারছে না।
সায়র পাশে টেবিলে বসে মুখ চেপে হাসছে। চাপা স্বরে নিজে নিজে বলে উঠল, মেহেরিশ, আপনি হাসতে হাসতে মানুষ খুন করার ক্ষমতা রাখেন। মেহেরিশ এবার আহিলকে শান্ত স্বরে বলল, মিস্টার আহিল, এটা শুটিং স্পোর্ট না, তাই বেশি উত্তেজিত না হয় বসে পড়ুন, কথা আছে আমার, প্লিজ সিট। আহিল নিজেকে অতি কষ্টে শান্ত করল। বসতে বসতে জিজ্ঞেস করল, তুমি কি বোঝাতে চাইছ? মেহেরিশ পাল্টা প্রশ্ন করে উঠল, আপনার বর্তমান গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকুন মিস্টার আহিল, সে আমার বোন, আপনাকে সাবধানে করার জন্য এখানে ডাকা। আহিল অবাক পানে তাকাল, বিস্ময়ে চোখের পাতা পড়ছে না। বিস্মিত বাক্যে বলে উঠল, সানায়া, সানায়া, তোমার বোন মানে? তোমার বোন তো মেহেনুর। মেহেরিশ বিরক্ত হল, বিরক্তিতে বলে উঠল, আপনার সাথে এত কথা বলার রুচি নেই আমার। আপনি নিজেকে রাস্তার কুকুরের সমতুল্য করে ফেলেছেন। রাস্তার কুকুর যেমন এক কুকুর ছেড়ে আরেক কুকুরের পেছনে ঘোরেন, আপনিও তেমন আজ এই মেয়ে তো কাল ওই মেয়ের পেছনে ঘোরেন। এর বাজে টেস্ট কেন আপনার? ছি! বলেই উঠে দাঁড়ালো মেহেরিশ। আহিলকে শেষবার সাবধান করার বাক্যে বলে উঠল, বলেই মেহেরিশ উঠে চলে গেল। সায়র ও মেহেরিশের পেছন পেছন বেরিয়ে আসলো। সায়র গাড়িতে উঠেই মেহেরিশকে প্রশ্ন করল, সায়র কি জেনে বুঝে সানায়ের পেছনে লেগেছে? মেহেরিশ ভাবুক স্বরে বলল, আহিল, সময় থাকতে নিজেকে সংযত করুন। ভুলে যাবেন না, আপনিও একটা মেয়ের ছেলে, ভাই এবং একজনের বাবা। দেখবেন এমন দিন আসবে যেদিন আপনি শূন্য থাকবেন, আশেপাশে আগে পিছে কাউকে পাবেন না। কিন্তু ওর মুখের ভঙ্গি বলে না জেনেই পেছনে লেগেছে। তবে কেন যেন মনে হলো আহিলের মুখে এই প্রথম অসহায়ত্ব দেখলাম। যেমন? সায়র অবাক পানে জিজ্ঞেস করল, যেমন? মেহেরিশ দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি না ঠিক। আপনি সানায়াকে কয়েকদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিন। আহিলকে আমি বিশ্বাস করি না যদি ও সানায়ার কোনো ক্ষতি করে দেয়। সায়র মতো দিল মেহেরিশের পক্ষে। চিন্তা গ্রাস করে নিল দুজনের মুখ। এই প্রথম কারোর প্রতি আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিলাম ভাইয়া, আর সেই মানুষটা কিনা। সানায়ার অসহায় বাক্যে সায়র চুপ করে বসে রইল। শাহিনা বেগমের মুখেও কথা নেই, নিস্তব্ধ হয়ে বসে আছেন। সায়র শান্ত বাক্যে বলল, তুই কয়দিনের জন্য বাংলাদেশ থেকে ঘুরে আয়, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। সানায়া বলে উঠল, ভাইয়া, আহিল খারাপ মানছি, কিন্তু ও যে কখনো ভালো হবে তার কি গ্যারান্টি? সায়র চোখ গরম করে তাকাল। কিছু বলার জন্য মুখ খোলার আগেই শাহিনা বেগম গর্জে উঠে বললেন, ওই ছেলের থেকে তুই 100 হাত দূরে থাকবি। কোন সাহসে তুই সায়রের মুখের ওপর এসব কথা বলছিস? সানায়া এবার গুমরা মুখে বলল, মেহেরিশ আপু এত ভালো হলে এখন সায়র ভাইয়ার সাথে সম্পর্ক গড়ছে কিভাবে? সায়রের কানে কথাটা যেতেই সায়র চিৎকার করে উঠল, চেঁচিয়ে বলে উঠল, তুই এভাবে কথা বলছিস কোন সাহসে? তোর কি মনে হয় আমরা মিথ্যা বলছি? এতগুলো প্রমাণ দেওয়ার পরেও তুই ওই ছেলের পক্ষে কথা বলছিস? কয়দিনের পরিচয় তোদের? 8-9 দিন, তার মাঝেই এত বিশ্বস্ত হয়ে গেল যে নিজের ভাইয়ের কথা বিশ্বাস হচ্ছে না? সানায়া মিনমিন করে বলল, মেহেরিশ আপু এত ভালো হলে বিয়ের আগে প্রেগনেন্ট হলো কিভাবে? কথাটা বলতে দেরি সানায়ার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। সায়র চিৎকার করে বলে উঠল, কোন সাহসে তোর মুখ থেকে এসব বাক্য বের হচ্ছে সানায়া? মেহরিশ বিয়ের আগে প্রেগনেন্ট হয়নি। আনায়া অবৈধ সন্তান না। আনায়া মেহরিশ আর আহিলের ভালোবাসার ফুল। তোকে আমার বোন বলতে লজ্জা করছে। লাস্ট একটা কথা বলি, আমার খারাপ রূপটা বের করিস না, যা এখন এখান থেকে। সানায়া গালে হাত দিয়ে কাঁদছে, আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। সায়র এখনও রাগে কাঁপছে। শাহিনা বেগম ঠায় নাড়িয়ে আছেন, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। শাহিনা বেগম সায়রকে কিছু বলতে গিয়েও পারল না। সায়র দাঁতে দাঁত চেপে বলে উঠল, দেখেছ মা, অন্যের মেয়ের গায়ে কাঁদা ছুড়লে নিজের গায়েই পড়ে। একমাত্র তোমার জন্য তোমার মেয়ের আজ এই অবস্থা। ওর অধপতনের জন্য তুমি দায়ী। বলেই সায়র বাড়ি থেকে বেরিয়ে গেল। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা কি পসিবল? এদেশের আইন কানুন সম্পর্কে তো আপনি জানেন। একবার ধরা পড়লে কি হবে ভাবতে পারছেন? আমি এ কাজ করতে পারবো না। রুবেল কথাটা বলতেই সামনে বসে থাকা ব্যক্তিটি বলল, কিন্তু আমার যে মেহরিশের মেয়েকে চাই, মেয়ে হারানোর যন্ত্রণা মেহরিশকে বুঝতে হবে। রুবেল পুনরায় বলল, একটা বছর খানেকের মেয়েকে খুন করার পরিকল্পনা করছেন? আপনি তো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আমার আজ থেকে আপনার সাথে কোনো চুক্তি নেই। তবে একটা কথা শুনে রাখুন, আমিও একজনের বাবা। আমি একজন বাবা হয়ে ওইটুকু একটা বাচ্চার কোনো ক্ষতি করতে দিব না।
যতবার আপনি ওই বাচ্চাটার দিকে হাত বাড়াবেন ততবার আমি ঢাল হয়ে দাঁড়াবো। আর মেহরিশকে এখন জানেন, মেহরিশ এখনো আর সেই আগের মতো ছোট নেই। এখন মেহরিশ নিজেই নিজের মেয়ের জন্য যথেষ্ট। আর আপনার আসল রূপটা যদি একবার মেহরিশ জানতে পারে, তাহলে আপনাকে শেয়াল কুকুরে ভাগাভাগি করে খাবে। বলেই রুবেল সেখান থেকে বেরিয়ে গেল। রুবেল বেরিয়ে যেতেই ব্যক্তিটি সামান্য হাসল, নিজে নিজেই বলে উঠল, কিন্তু মেহরিশকে যে ওর মেয়েকে হারাতেই হবে। একটা মেয়ে থাকার পরেও দ্বিতীয়বার বিয়ে করার এত শখ তোমার? জানো, তুমি একটা অভিশপ্ত মেয়ে। আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়েছো তুমি, আমার মায়ের থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছো। তোমাকে আমার মা একটুও পছন্দ করে না। আমার মায়ের অমতে গিয়েও ভাইয়া তোমার সাথে সম্পর্ক গড়ার স্বপ্ন দেখছে। তোমার জন্য আমাদের পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। কি বলছো তুমি, সানায়া? যা বলছি একদম ঠিক বলছি। তুমি ডিভোর্সি, একটা মেয়েও আছে, তারপরেও কেন তোমাকে দ্বিতীয়বার বিয়ে করা লাগবে? কেন অন্যের গলায় ঝুলে পড়তে হবে? তুমি তো শিক্ষিত একটা মেয়ে, এখানে ভালো একটা জব খুঁজলেই পেয়ে যাবে। নিজের মেয়ের দায়িত্ব নিতে তুমি একাই যথেষ্ট, তাহলে কেন অন্য একজনকে দরকার তোমার? মেহরিশের কানে সানায়ার ঘৃণিত স্বরে উচ্চারণ করা বাক্যগুলো যেতেই মেহরিশ কেঁপে উঠল, অবাক বাক্যে বলে উঠল। মেহরিশ হাঁ হয়ে আছে, এসব সানায়া বলছে, তাও আহিলের মতো একটা ছেলের জন্য? মেহনুর একক্ষণ সব মুখ বুঝে শুনলেও এখন আর শুনতে পারল না, রেগে আগুন হয়ে বলে উঠল, সানায়া, তুই নিজের লিমিট ক্রস করে ফেলছিস। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করছিস। ছি, যে কিনা তোর ভালোর জন্য এতদূর অবধি করে দো, আর তাকেই তুই এভাবে বলছিস? কে বলেছিল তোর বোনকে আমার ভালো করতে? আমি বলেছিলাম। আসল কথা হলো, তোর বোন দুই নৌকার পা দিয়ে চলতে চাচ্ছে। আহিলকেও ছাড়তে পারছে না, আবার আমার ভাইকেও ছাড়ছে না। সানায়া, মুখ সামলে কথা বল। আহিলকে ছাড়তে পারছে না মানে? আহিলের সাথে আপুর ডিভোর্স হয়ে গেছে। আপু নিজে আহিলকে ডিভোর্স দিয়েছে। আর হ্যাঁ, তোর ভাই আমার বোনের পেছনে আঠার মতো লেগে আছে। আমার বোন তোর ভাইয়ের পেছনে পড়ে নাই। তা মেহেরিশ আপু, তুমি কি শুধু আনায়ার জন্য দ্বিতীয়বার বিয়ে করতে চাচ্ছ, নাকি তুমি নিজেই সঙ্গীর অভাব ফিল করছো? মেহরিশ এতক্ষণ চুপচাপ সব শুনলেও এবার আর শুনতে পারল না। সপাটে সানায়ার গালে থাপ্পড় মেরে বসল, চেঁচিয়ে বলল, আর একবার আমার নামে বাজে কথা বললে তোমার গালে আরও কয়েকটা থাপ্পড় পড়বে। সত্যি, তোমার মতো মেয়ের ভালো করতে চাওয়া আমার ভুল হয়েছে। তুমি আহিলের সাথে সম্পর্কে যাও বা ওর সাথে শুয়ে পড়ো, আমার দেখার বিষয় না। নিছকই তোমাকে নিজের বোন ভাবতাম বলে তোমার ভালোটাই চাইছিলাম, কিন্তু তুমি ভালোর যোগ্য না। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, আউট। সানায়া গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। মেহরিশ ধপ করে সোফায় বসে পড়ল, মেহনুর ঠায়ে দাঁড়িয়ে। সানায়ার মতো মেয়েকে হঠাৎ এভাবে বদলে যেতে দেখে মেহনুরের বড্ড কষ্ট হচ্ছে। যতই হোক সানায়া তোর বেস্ট ফ্রেন্ড, একটা ছেলের জন্য এত বছরের ফ্রেন্ডশিপটা আজ নষ্ট হয়ে গেল। মানতে পারছে না, কান্না পাচ্ছে বড্ড। মেহনুর নিজেকে সামলে মেহরিশের উদ্দেশ্যে বলল, আপু, তুই সানায়ার জন্য সায়র ভাইয়ার সাথে দূরত্ব বাড়িয়ে নিস না প্লিজ। সায়র ভাইয়া তোকে খুব বেশি ভালোবাসে। আমাকে একটু একা থাকতে দে প্লিজ। মেহনুর আর কথা বাড়াল না, চলে গেল রুম থেকে। মেহরিশের রুম থেকে বেরোতেই নীলুফা বেগমের মুখোমুখি হলো মেহনুর। নীলুফা বেগমের শুকনো মুখ দেখে মেহনুরের বুঝতে বাকি রইল না যে নীলুফা বেগম সব শুনেছে। নীলুফা বেগম শুকনো স্বরে বলে উঠল, আমার মেয়েটা কি কোনোদিন সুখের মুখ দেখবে না রে? মেহনুরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মাকে হালকা করে জড়িয়ে ধরে বলে উঠল, দেখবে মা, অবশ্যই দেখবে। সায়ার ভাইয়া তোমরা মেয়ে বড্ড সুখে রাখবে, দেখে নিও। ওই একটা মানুষ আছে যে আপুকে পাওয়ার জন্য শুধু মা বোনের সাথে না, পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারবে। লড়াই করে আপুর মন ঠিক জিতে নিবে, দেখো। বলেই মেহনুর নিজের রুমে চলে গেল। নীলুফা বেগমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাত 9টা বেজে 5 মিনিট। আহিলন গাড়িতে পাশাপাশি বসে আছে আহিল আর সানায়া। আহিল স্টিয়ারিংয়ে মাথা রেখে নিশ্চুপ হয়ে আছে। সানায়া এতক্ষণ যাবৎ চুপ থাকলেও এবার গর্জে উঠল, বলল, তুমি কি সত্যি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও না আহিল? আহিল শান্ত বাক্যে জবাব দিল, না। সানায়া এবার প্রচণ্ড বিরক্ত হল, বিরক্তি মাখা স্বরে বলল, বাট ওয়াই আহিল? আহিল Why are you মাথা doing উঠিয়ে that? সানায়ার দিকে অসহায় চাহনি দিয়ে বলল, কারণ তোমার ভাই মেহরিশ চায় না। সানায়া আগের ন্যায় বলল, কিন্তু আমি তো চাই। আমার চাওয়াটা কি তোমার কাছে যথেষ্ট না? আহিল হঠাৎ করে সানায়াকে জড়িয়ে ধরল, কান্নার ভঙ্গিতে বলে উঠল, বিলিভ মি, আই রিয়েলি লাভ ইউ সানায়া, প্লিজ ডোন্ট লিভ মি। সানায়াও কান্না করে দিল। অল্পদিনেই আহিল সানায়াকে মারাত্মক দুর্বল করে ফেলেছে। আহিল পুনরায় বলে উঠল, আমি খারাপ, আমি মানছি, কিন্তু আমি এখন সত্যিই তোমাকে ভালোবাসি সানায়া। তোমাকে ভালোবেসে আমি অতীত ভুলে যেতে চাই। তোমার হাত ধরে আমি আমার বর্তমানকে সুন্দর করে সাজাতে চাই। নিজের ভুলটা
আমি শুধরে নিতে চাই, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আবার এলোমেলো হয়ে যাব, আবার অতীতে ফিরে যাব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। সানায়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আহিল। আই লাভ ইউ আহিল, আই লাভ ইউ। আহিলকে শান্ত করে সানায়া চলে গেল। সানায়া চলে যেতেই আহিলের ঠোঁটে কোণে হাসি ফুটল। এক হাতে চোখের পানিটুকু মুছে নিয়ে হাসতে হাসতে বলে উঠল, উফ আহিল, ইউ আর সো ড্রামাটিক বয়। এবার উচ্চ বাক্যে হেসে উঠল। পুনরায় বলে উঠল, সানায়া, তুমি মেয়েটা খুব নরম মনের মানুষ, তাই তো তোমাকে বোকা বানানো আমার জন্য সহজ হয়ে গেছে। কথাটা শেষ করে আহিল গান ধরল, সুরে সুরে গেয়ে উঠল। বাবা, আমি কয়েকদিনের জন্য বাংলাদেশ যেতে চাই। মন হঠাৎ করে মেহরিশের মুখে এমন বাক্য শুনে আবির সাহেব সহ উপস্থিত তিনজনেই অবাক হল বেশ। মেহনুর অবাক স্বরে জিজ্ঞাসা করল, হঠাৎ বাংলাদেশ যাবে মানে? কেন? মেহরিশ শান্ত বাক্যে বলল, আমার একটু রিফ্রেশমেন্ট দরকার। আবির সাহেব মেহরিশের মনের অবস্থা বুঝতে পেরে বলল, আমি সব কিছু ম্যানেজ করে দিব, তুই যা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সবাই যাব তোর সাথে। মেহরিশের মুখে হাসি ফুটল। মেহনুরও লাফিয়ে উঠল। সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল, মেহরিশের মন ভালো করার জন্য। সায়র নতুন সম্পর্কে জড়িয়েছে। সানায়া এবার বেশ উত্তেজিত হয়ে বলল, শুধু সম্পর্ক না, বিয়ে অবধি গড়িয়ে যাচ্ছে। সামনে কফি মগ হাতে, ওয়েস্টার্ন পরিহিতা। মেয়েটা এবার একটু নড়েচড়ে বসল, জিজ্ঞাসা করল, কিন্তু এসব কেন আমাকে বলছো? আর হঠাৎ এতদিন আমার সাথে দেখা করতে চাইলে কেন? তুমি একমাত্র ভাইয়াকে ওই মেয়ের থেকে দূরে সরাতে পারো। মা তোমাকে খুব পছন্দ করত, কিন্তু তুমি ভাইয়ার থেকে দূরে সরে আসলে। তোমাদের বিচ্ছেদের কারণ আমরা কেউ জানে না, এমনকি ভাইয়া নিজেও জানে না। এসব পুরনো কথা বাদ দাও, কি বলতে চাও সরাসরি বলো। আমি চাই তুমি ভাইয়ার লাইফে আবার ব্যাক করো। প্রায় 1.5 বছর পর মেহরিশ বাংলাদেশে পা রেখেছে, কিন্তু বাংলাদেশে পা রাখার সাথে সাথে নিজের একমাত্র মেয়েকে হারাতে হবে এটা ভাবতে পারছে না। মেহরিশ ছুটছে প্রাণপণ। মেহরিশের পিছু পিছু মেহনুর, সাথে ওর বাবা মাও ছুটছে। মেহরিশ ছুটতে ছুটতে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় মেহরিশকে। মেহরিশ মুখ থুবড়ে পড়ে যায় রাস্তায়। মেহনুর চিৎকার করে উঠে, দৌড়ে এসে মেহরিশকে টিনে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেহরিশ জ্ঞান হারিয়েছে। মাথা ফেটে রক্তবন্যা বইছে। মেহরিশের বাবা মাও এবার পাগলের মতো কাঁদতে শুরু করলেন। একটা গাড়ি ডেকে মেহরিশকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেন। মেহিনুর আর নীলুফা বেগম মেহরিশকে নিয়ে হাসপাতালে গেলেন, আর আবির সাহেব পুলিশ স্টেশনে গেলেন। মেহরিশকে হাসপাতালে এনে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। মেহিনুর আর নীলুফা বেগম বাইরে বসে কাঁদছে। মেহিনুরের দম বন্ধ হয়ে আসছে। সব কিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। এই তো কিছুক্ষণ আগেও ওরা সবাই হাসি খুশি ছিল। ঘণ্টাখানেকের ব্যবধানে সব কিছু এভাবে এলোমেলো হয়ে গেল কিভাবে? ওরা বাংলাদেশ ল্যান্ড করেছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:10 এয়ারপোর্টের সব ঝামেলা মিটমাট করে বাইরে বের হতে হতে প্রায় 7:30 বেজে গেছে। মেহরিশ, আনায়া, মেহনুর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। আবির সাহেব আর নীলুফা বেগম গাড়ি আনতে গিয়েছেন। মেহনুর কিছু খাবার কেনার জন্য আনায়াকে কোলে নিয়ে একটা দোকানের দিকে গেল। দোকান থেকে কিছু কেনাকাটা করে রাস্তা পার হওয়ার টাইমে একটা গাড়ি এসে মেহরিশের কোল থেকে আনায়াকে ছুঁ মেরে নিয়ে যায়। চোখের পলকে সবটা ঘটে যাওয়ায় মেহরিশ কিছু বুঝে উঠতে পারল না। যখন কানের আনায়ার তীব্র কান্নার শব্দ গেল, তখন মেহরিশ শুধু নিস্তব্ধ চোখে দেখল আনায়াকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছে। মেহরিশের ধ্যান ভাঙতেই মেহরিশ গাড়ি তার পিছু পিছু ছুটতে লাগলো আর চিৎকার করতে লাগলো। মেহিনুর দূর থেকে দৃশ্যটা দেখে মেহরিশের পেছন পেছন ছুটতে লাগলো। চোখের পলকে সব কিছু অন্ধকার হয়ে গেল। মেহিনুর গাড়ির নাম্বারটা দেখেছিল, সাথে সাথে নোটও করেছিল। আবির সাহেব আপাতত পুলিশের সাহায্যে গাড়িটা ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে। মেহিনুরের ফোনে সিম কার্ডও নেই যে কারোর সাথে যোগাযোগ করবে। হসপিটালের ওয়াইফাই চালুর জন্য চেষ্টা করতে লাগলো। মেহিনুর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদে যে কোনো কিছুর পাসওয়ার্ড হ্যাক করার বিষয়টা খুব ভালো করেই জানে। তাই ওয়াইফাই পাসওয়ার্ড নিজের ফোনে কানেক্ট করে সবার আগে সায়ারকে ভয়েস রেকর্ড করে সবটা জানালো। সায়ার এই মুহূর্তে অনলাইনে নেই, তাই নিজের বাংলাদেশের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করল। এর মধ্যে ডাক্তার এসে জানালো মেহরিশের ব্লাড লাগবে। মেহিনুর আর মেহরিশের ব্লাড গ্রুপ এক হওয়ায় মেহিনুর ব্লাড দেওয়ার জন্য গেল। আমেরিকা টাইম সকাল 8টা। সায়ার ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসে মায়ের সাথে টুকটাক কথা বলছিল। তখনই কথার মাঝে সায়ার হঠাৎ প্রশ্ন করে, মেহরিশ, শুধু ডিভোর্সি বলে তোমাদের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আছে? সায়ারের অসহায় বাক্যে প্রশ্ন শুনে শাহিনা বেগম ছেলের দিকে অপরাধীর ন্যায় তাকালেন, বলে উঠলেন, বাবা, তুই অবিবাহিত একটা ছেলে হয়ে কেন বিবাহিত একটা মেয়েকে বিয়ে করবি, তাও যেই মেয়েটার সন্তান আছে? সায়ার প্রতি উত্তরে প্রশ্ন করল,
একটা ডিভোর্স হলে ডিভোর্সের কারণ হিসাবে শুধু মেয়েদের কেন দায়ী করা হয় মা? না মানে ছেলেদের কেন দোষ দেখা হয় না? ছেলেরা কি সাধু, নাকি ছেলেরা ফেরেশতা যে তাদের কোনো দোষ নেই, থাকতে পারে না? শাহিনা বেগম চুপ করে গেলেন। সায়ার পুনরায় প্রশ্ন করে বসল, যেই ছেলেকে তুমি নিজের মেয়ের পাশে প্রেমিক হিসাবে মানতে পারছো না, সেই ছেলেকে নিয়ে একটা মেয়ে ঘর করবে এমন ভাবছো কিভাবে? ছেলেটা যদি ভালো হতো তাহলে তো তুমি নিজের মেয়ের জামাই হিসাবে তাকে গ্রহণ করতে। ছেলেটা ভালো না বলেই মেয়েকে দূরে সরাতে চাচ্ছ। তা মা, নিজের মেয়ের বেলায় 16 আনা, অন্যের মেয়ের বেলায় 2 আনা কেন? শাহিনা বেগম আর উত্তর দিতে পারলেন না, চুপ করে গেলেন, আলগোছে উঠে চলে গেলেন। সায়ার চুলগুলো 2 হাতে খামচে ধরল, মাথাটা বড্ড ধরেছে। আজ মেহেরিশ পরিবার সহ বাংলাদেশ চলে গেছে, কিন্তু একবারও সায়ারকে জানায়নি অবধি। সায়ারকে মেহনুর বলেছে বলেই জানতে পারল। মেহেরিশের হঠাৎ দূরত্ব বুঝতে পারছে না সায়ার। এই দূরত্বের কারণ কি? মেহনুর সব বলেছে সায়ারকে। সানায়ার আচরণে সানায়াকে থাপ্পড়ে গাল লাল করে দিতে ইচ্ছে। সব কিছু শুরু হওয়ার আগে এভাবে এলোমেলো হয়ে যাচ্ছে কেন? সায়ারের নিজেকে অসহায় লাগছে, সবটা বুঝে উঠতে পারছে না। মেহেরিশার মন জয় করবে কিভাবে? সানায়াকে বিপদের হাত থেকে রক্ষা করবে কিভাবে? আদৌ কি সায়ার মেহেরিশকে পাবে? সায়ারের গলা দিয়ে খাবার নামছে না আর, তাই খাবার রেখেই উঠে চলে আসলো। গাড়িতে এসে মনে পড়ল এতক্ষণে মেহেরিশদের পৌঁছে যাওয়ার কথা। পৌঁছে তো মেহনুরের জানানোর কথা, তাহলে জানানো হলো না কেন? ফোনের কথা মনে উঠতেই খেয়াল হলো ফোনটা রুমে রেখে এসেছে, তাই তড়িঘড়ি করে আবার রুমে গেল। ডাটা অন করতেই মেহনুরের ভয়েস মেসেজটা আসলো। সায়ার বুঝতে পারল ওরা পৌঁছে গেছে, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয়েস রেকর্ডটা চালু করে বের হওয়ার জন্য পা বাড়াতেই পা জোড়া থেমে গেল। মেহনুরের কান্নারত বাক্যে আনায়ার কিডন্যাপ হওয়ার কথা কানে আসতেই সায়ারের মনে হলো ওর চারদিক ঘুরছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। বুকের ভেতরটাই ধক করে উঠল, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ভুল শুনল? আনায়ার মতো নিষ্পাপ একটা বাচ্চাকে কেউ কিডন্যাপ করেছে? না, ভাবতে পারছে না সায়ার। হাঁটু ভেঙে পড়ে যেতে নিলেই হঠাৎ কেউ এসে ধরে ফেলল। সায়ার পাশ ফিরে সানায়াকে দেখে আরও রেগে গেল। সানায়া চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাইয়া, আর ইউ ওকে? সায়ার শুধু অস্পষ্ট বাক্যে উচ্চারণ করল, আনায়া কিডন্যাপ হয়েছে। সানায়া কথাটা শুনতেই মনে হলো আকাশ থেকে পড়ল। আনায়া তো এসব চায়নি। কে করলো এসব? আহিল। কিন্তু আহিল তো এখানে, তাহলে কে করলো? স্যার, বাচ্চাটা কাঁদছে বারবার, প্লিজ আমরা বাচ্চাটাকে ফিরিয়ে দেই। 27-28 বয়সী একটা ছেলে কথাটা বলতে দেরি, কিন্তু তার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। সামনে বসে থাকা বয়স্ক লোকটা গর্জন করে বলে উঠল, ওর জন্য এত মায়া লাগলে তোর নিজের মেয়েকে এনে দে। ছেলেটার কলিজা ধক করে উঠল, চুপ করে গেল সেকেন্ডের মাথায়। লোকটা এবার শান্ত বাক্যে বলল, মায়াকে খবর দাও, বাচ্চাটাকে সামলাতে বলো, যাও। ছেলেটা প্রতিউত্তরে মাথা নাড়িয়ে চলে গেল। ছেলেটা চলে যেতেই লোকটা বিশ্রীভাবে হেসে উঠল। মেহেরিশ মা আমার, খুব শীঘ্রই তুমি তোমার জীবনের সবথেকে ভয়ঙ্কর সত্য জানতে পারবে তুমি কে, কি তোমার পরিচয়। তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, তাই তোমাকেও তোমার মেয়েকে হারাতে হবে। সায়র পাগলের মতো ছুটছে এদিক সেদিক। কাগজপত্র সব ঠিক করে টিকিট কয়াটা, একদিনের ভেতর সব কিছু ম্যানেজ করা সম্ভব না। সায়রের ইচ্ছে করছে এক্ষুনি মেহেরিশের কাছে উড়ে চলে যেতে। মন মস্তিষ্ক প্রশ্ন করছে বারবার, কে এই শত্রু? আহিল? কিন্তু আহিল নিজের মেয়েকে কিডন্যাপ করে নেওয়ার হলে এতদিনেই পারত। তাহলে কে এই অদৃশ্য? কি শত্রুতা মেহেরিশের সাথে? আনায়া ঠিক আছে তো? বাংলাদেশে পা রেখেই সায়র ছুটে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখতে পেল তার ভালোবাসার ফুল এই 2 দিনে ঝড়ে পড়ে গেছে। মেহরিশ পাগলের মতো করছে, হাতের ক্যানোলা টেনে ছিঁড়ে ফেলাতে হাত দিয়ে রক্ত পড়ছে। এত হাইপার হওয়াতে ব্যান্ডেজ ভেদ করে রক্তের ছাপ স্পষ্ট হচ্ছে। মেহনুর, নীলুফা বেগম সহ ডাক্তার, নার্স সবাই মিলে মেহরিশকে বুঝিয়ে রাখতে পারছে না। নীলুফা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, মা, আমার মা, মারে তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আনায়ার খোঁজ পাওয়া গেছে, তুই একটু শান্ত হ, এমন করিস না মা। মেহরিশ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার আনায়াকে এনে দাও, আমি আনায়াকে ছাড়া বাঁচতে পারবো না মা, প্লিজ এনে দাও। মা, মা গো, ও মা, আনায়াকে এনে দাও। সায়র আর সহ্য করতে পারল না। হাঁটু থেকে পা অবশ হয়ে ভেঙে আসতে লাগল। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে পাগল প্রায় অবস্থায় দেখা মারাত্মক যন্ত্রণা। সায়র কেবিনের ভেতর ঢোকেই অসহায় বাক্যে বলে উঠল, আমি আনায়াকে এনে দিব মেহরিশ। পরিচিত কণ্ঠস্বর পেয়ে মেহরিশ থেমে গেল। সামনের দিকে তাকিয়ে সায়রকে দেখে চমকে উঠল। মেহনুর আর লীলুফা বেগম বোধহয় এতক্ষণে শান্তি পেল। সায়র এগিয়ে গিয়ে মেহরিশের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, শান্ত হন মেহরিশ, আপনি ভেঙে পড়লে আমাদের ছোট্ট আনায়া ফাইট করবে কিভাবে?
মায়েরা সন্তানের শক্তি জানেন না? আপনি তো এর নরম না মেহরিশ, তাহলে ভেঙে পড়ছেন কেন? আপনাকে তো সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ না হলে আনায়াকে খুঁজবেন কিভাবে? অপরাধীদের শাস্তি দিবেন কিভাবে? মেহরিশ প্রতিউত্তরে কিছু না বলেই হামলে পড়ল সায়রের বুকে। শক্ত করে সায়রকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কান্নারও তো বাক্যে উচ্চারণ করতে লাগলো, সায়ার, সায়ার, দেখুন আমার বুকের ভেতরটাই কেমন করছে, মনে হচ্ছে বুক ফেটে যাবে। আমার আনায়া, আমার মা, আমার নারী কাটা ফুল আনায়া, আমার আনায়া আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সায়ার। আর আমার সে আনায়া আজ 2 দিন যাবৎ নেই, কোথাও নেই। মনে হচ্ছে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলছি সায়ার। আমার আনায়াকে এনে দিন না সায়ার, আমি আমার আনায়াকে ছাড়া মরে যাব, প্লিজ এনে দিন। সায়রও কাঁদছে। উপস্থিত সকলের চোখে পানি। মেহরিশের এমন পাগলের মতো হাহাকার পুরো দুনিয়াকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পুরো বাংলাদেশের মানুষের মনে এখন একটাই চাওয়া, আনায়াকে ফিরে পাওয়া, সুস্থভাবে ফিরে পাওয়া। 2 দিন ধরে নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ার হেডলাইন খবর, শিশু আনায়া মিসিং। পুরো ঢাকা শহর উত্তাল হয়ে আছে। ঢাকা শহরের আনাচে কানাচে খোঁজা হচ্ছে আনায়াকে, কিন্তু 2 দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। এমনকি কেউ মুক্তিপণের জন্য ফোন করেনি। সায়র বহু কষ্টে 2 দিনে টিকিট ম্যানেজ করে আজ এসেছে। সায়র মেহরিশকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মেহরিশ শুনুন, আমার কথা শুনুন। বলেই মেহরিশের সামনে হাঁটু গেড়ে বসল। কাঁপাকাঁপি হাতে হাত রাখল মেহরিশের গালে। মেহরিশের চোখে চোখ রেখে অসহায় বাক্যে বলে উঠল, আমাকে বিশ্বাসের করেন মেহরিশ? মেহরিশ হ্যাঁসূচক মাথা নাড়ল। সায়র এবার তৃপ্ত স্বরে বলে উঠল, তাহলে আমার উপর এই বিশ্বাস ভরসাটা রাখুন। আমি কথা দিচ্ছি, আনায়াকে আমি সুস্থভাবে আপনার কাছে ফিরিয়ে আনব, প্রমিস। এই যে দেখুন, আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি। আপনি আমাকে একটা সুযোগ দিন মেহরিশ, প্লিজ। এই কঠিন পরিস্থিতিতে আপনাকে আমার পাশে চাই মেহরিশ। আমরা দুজনে মিলে আনায়াকে ঠিক খুঁজে বের করব। আপনি একটু সুস্থ হয়ে নিন, আমি আপনাকে নিয়ে যাব এখান থেকে, প্লিজ মেহরিশ। মেহরিশ পুনরায় কান্নায় ভেঙে পড়ল। আজ আবার মেহরিশ সেই অতীতের মতো ভেঙে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। নিজেকে পৃথিবীর সবথেকে বাজে মা বলে মনে হচ্ছে। কাঁদতে কাঁদতে মেহরিশ আওড়াল, আমি পৃথিবীর সব থেকে বাজে, কেয়ারলেস মা। যে মা কিনা নিজের সন্তানকে আগলে রাখতে পারে না, তার মা হবার কোনো যোগ্যতা নেই। আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সামান্য একটা বাচ্চাকে আগলে রাখতে পারলাম না। আমার বুক থেকে আমার মানিককে কেড়ে নেওয়া হলো, অথচ আমি কিনা কিছু করতে পারলাম না। ছি, সেই মনমি। বলেই নিজের গালে থাপ্পড়াতে লাগল। পাগলের মতো থাপ্পড়ানো শুরু করল। সায়র বারবার আটকানোর চেষ্টা করেও যখন পারল না, তখন জোর করে মেহরিশকে জড়িয়ে ধরল। বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। মেহরিশকে একদম নড়াচড়া করতে দিল না। চোখের ইশারায় ডাক্তারদের বুঝালো, এই মুহূর্তে মেহরিশকে শান্ত করার জন্য যা করার দরকার করুন। ডাক্তার হয়তো সায়রের ইশারা বুঝল, তাই নার্সকে আদেশ করল মেহরিশকে ইনজেকশন দেওয়ার জন্য। নার্স ও ডাক্তারের আদেশ অনুযায়ী একটা ইনজেকশন আলতো করে মেহরিশের শরীরে বুশ করে দিল। মেহরিশ এখনও ছটপট করছে, বারবার আওড়াচ্ছে, আমার আনায়াকে দিন সায়র, প্লিজ এনে দিন। কয়েক মিনিট এভাবেই আওড়াতে আওড়াতে ঘুমের ঘরে তলিয়ে গেল। সায়রের বুকেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সায়রের বুক ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আচ্ছা, পৃথিবীতে ছেলেদের মন খুলে কাঁদার কোনো আইন নেই কেন? একটা ছেলে চাইলেও যেখানে খুশি সেখানে মন খুলে কাঁদতে পারে না। বুকের ভেতর জমানো কষ্টটা মুহূর্তেই চোখের জলে ভাসিয়ে দিতে পারে না। সায়রের ইচ্ছে করছে না মেহরিশকে বুকের থেকে সরিয়ে ফেলতে, কিন্তু ইচ্ছা করলেই কি সব হয়? সব ইচ্ছে কি পূরণ হয়? না, সব ইচ্ছা পূরণ হয় না। সায়র মেহরিশকে আলতো করে বেডে শুইয়ে দিল। নীলুফা বেগমকে মেহনুর শান্ত করতে বাইরে নিয়ে গেছে। সায়র মেহরিশের হাত দুটো প্যাঁচিয়ে ধরে মনে মনে বলল, আপনাকে আমি এভাবে দেখতে পাচ্ছি না মেহরিশ। কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি আপনার মুখের হাসি আপনাকে ফিরিয়ে দিব। মাই, বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি। মাইনাস কথাটা বলতে দেরি, কিন্তু ছেলেটার গায়ে থাপ্পড় পড়তে দেরি হলো না। সায়র ছেলেটার কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, পাওয়া যায়নি মানে কি? তোমাদের তাহলে আমি এতগুলো টাকা কেন দিলাম? 52 ঘন্টা পার হয়ে গেল, অথচ একটা বাচ্চার কোনো খোঁজ তোমরা দিতে পারলে না। কি করেছো তোমরা? ছেলেটা ভয়ে জুবুথুবু হয়ে আছে, তোতলানো স্বরে বলল, স্যার, আমরা আমাদের সাধ্য অনুযায়ী খুঁজেছি, এখনও চেষ্টা চলছে। সায়র রাগে কাঁপছে। বুকের ভেতরে থাকা যন্ত্রটা কিছুতেই শান্ত হচ্ছে না। বারবার উপরওয়ালার কাছে আনায়ার সুস্থ থাকার প্রার্থনা করছে। ওইটুকু একটা মেয়ে কি করে আছে? আদৌ কি বেঁচে আছে? কথাটা ভেবে সায়র কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বলে উঠল, শহরের আনাচে কানাচের সব দেয়ালে পোস্টার ছাপিয়ে দাও। কেউ আনায়ার খোঁজ দিতে পারলে তাকে 50 লক্ষ টাকা
টাকা পুরস্কার দেয়া হবে। যে কোনো কিছুর বিনিময়ে আমার আনায়াকে চাই, যাও। ছেলেগুলো চলে যেতেই সায়র থানার উদ্দেশ্যে বের হলো। মিরপুর থানার ওসি মুন্না সায়রের বন্ধু। সায়র থানার বাইরে গিয়ে মুন্নাকে কল দিয়ে কিছু একটা বলল। মিনিট খানেকের মাথায় মুন্না থানা থেকে বের হয়ে সায়রের গাড়িতে এসে উঠে বসল। সায়র মুন্নার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কার বা ফেলতে পুলিশ হয়েছিস, এখন অবধি একটা বাচ্চাকে খুঁজে দিতে পারলি না? মুন্না শান্ত বাক্যে বলল, আমরা ঢাকা শহরের প্রত্যেকটা থানায় ইনফর্ম করে রেখেছি। সবাই সবার জায়গা হতে সন্ধান চালিয়ে যাচ্ছে। নিউজ চ্যানেলগুলোতেও বারবার খবর প্রচার করা হচ্ছে। বলতে গেলে পুরো ঢাকা শহর এখন উত্তাল আনায়ার সন্ধানে। ভাগ্য আমাদের সহায় না হলে আমরা আর কি করতে পারি বল ভাই? সায়রের চোখে জল, অশ্রুসিক্ত নয়নে বলল, ভাই, আমি হয়তো বাবা হইনি, তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বাবার ঠিক কতটুকু চিন্তা দুর্দশা হওয়া উচিত আমার জানা নেই। আনায়া আমার রক্তের কেউ না, কিন্তু আনায়াকে হারিয়ে আমার মনে হচ্ছে আমার বুকের ভেতরটায় কেউ ধারালো কিছু দিয়ে বিশাল ক্ষত বানিয়ে দিয়েছে। কিছুতেই সেই ক্ষতের যন্ত্রণা কমছে না। মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে, দেহ থেকে রুহটাকে আলাদা করে দিয়েছে। আমি আমার যন্ত্রণা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না রে। আমার আনায়াকে চাই। আমার বুকে আনায়া শান্ত হয়ে থাকে। আমার বুকটা খালি খালি লাগছে ভাই। আনায়ার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার বোনের কথায় কষ্ট পেয়ে মেহরিশ বাংলাদেশে ফিরেছিল। শুধুমাত্র আমার থেকে দূরে থেকে একটু শান্তির খোঁজে এসেছিল মেয়েটা। আর দেখ, এসেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল। সব কিছুর জন্য আমি দায়ী। সায়র কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। মুন্না পাশে বাক শূন্য হয়ে বসে আছে। এত বছরের বন্ধুত্বে জীবনে এই প্রথম সায়রকে কাঁদতে দেখছে। পরের দিন সকাল তখন 6টা বেজে 20 মিনিট। শীতের সকালে চারদিকে কুয়াশায় সাদা হয়ে আছে। মেহরিশের ঘুম ভাঙতেই পাশে সায়রকে দেখল। কিছুতেই হসপিটালে থাকতে চাইল না। বাধ্য হয়ে সায়র মেহরিশকে নিয়ে বের হলো। মেহরিশ নিজে খুঁজবে ওর মেয়েকে। সায়রের পাশে উঠে বসল। গাড়িতে উঠে প্রশ্ন করল, গাড়িটার কোনো খোঁজ পাওয়া যায়নি। সায়র শান্ত বাক্যে বলল, হ্যাঁ, পাওয়া গেছে। গাড়িটার লাস্ট লোকেশন ছিল মিরপুর 12-তে। লোকেশন অনুযায়ী পুলিশ ওই জায়গায় যায়। একটা সদ্য গড়ে তোলা ব্লিডিংয়ের নিচে গাড়িটা ছিল, কিন্তু কেউ গাড়িটাকে পুড়িয়ে ফেলে রেখে গেছে। আশেপাশের সব জায়গায় খোঁজা হয়েছে, আনায়াকে পাওয়া যায়নি। মেহরিশ দীর্ঘ শ্বাস ফেলল, কান্না চেপে পুনরায় প্রশ্ন করল, কেন যেন মনে হচ্ছে আমার মেয়েকে আমার খুব কাছের কেউ আমার থেকে কেড়ে নিয়েছে। সায়র অবাক হলো, জিজ্ঞেস করল, কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল আপনার? মেহরিশ প্রাণশূন্য হেসে জবাব দিল, এক জীবনে আহিল ছাড়া আমি কারোর সাথে কখনো উচ্চ বাক্যে কথা অব্দি বলিনি। সেখানে শত্রুতা খোঁজা তো হাস্যকর। জানা মনে আমার দৃশ্যমান কোনো শত্রু নেই, তাহলে কে এই অদৃশ্য শত্রু? কালসি ব্রিজ। ময়লা ভর্তি খালের পাশে লোকজন জড়সড় হয়ে আছে। বেশ হাঙ্গামা শুরু হয়েছে। ব্রিজের ওপরেও জ্যাম পড়েছে। সায়রের গাড়িও জ্যামে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও বুঝতে পারল না এখানে কি হচ্ছে, তাই দুজনেই গাড়ি থেকে নেমে পড়ল। ব্রিজের ধারে গিয়ে উকি দিয়ে দেখল খালে লাশে বহু মানুষ, সাথে পুলিশও আছে। কিছু একটা ঘিরে এই জনসমাগম। বিষয়টা বুঝতে না পেরে পাশে থাকা একজনকে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে ভাই? মধ্যবয়সী লোকটা আফসোসরত স্বরে হা হুতাশ করে জবাব দিল, একটা বাচ্চাকে কেউ মেরে বস্তায় ভরে ফেলে দিয়ে গেছে। আহারে, কি মায়াবী মেয়েটার মুখখানা, দেখে বুকের ভেতরটায় ব্যথা করছে ভাই। কথাগুলো সায়র আর মেহরিশের কানে যেতেই দুজনের শরীর কেঁপে উঠল, বুক ধক করে উঠল। মেহরিশ খামচে ধরল সায়রের হাত। মেহরিশ কাঁপছে, বেগতিক কাঁপছে। সায়র মেহরিশকে শক্ত করে ধরবে, সে শক্তি পাচ্ছে না। আল্লাহ, নিয়তি কি তবে এত নিষ্ঠুর হলো? বছরখানেক একটা বাচ্চা মেয়ের লাশ ভেসে উঠেছে নর্দমার পানিতে। দেখতে ভিড় জমেছে হাজার মানুষের। ফুলের মতো বাচ্চাটাকে কারা এভাবে মারল? হাত কাঁপল না, একটুও মায়া হলো না। হায় আল্লাহ! ভিড়ের মাঝ থেকে এসব কথা ভেসে আসছে মেহরিশ আর সায়রের কানে। মেহরিশ তো ঠায় দাঁড়ানো, কান্না করার শক্তি অবধি পাচ্ছে না। ভয়ে দম বন্ধ হয়ে আসছে, বুক কাঁপছে, শরীর কাঁপছে, নিঃশ্বাস নিতে পারছে না। এটা যদি আনায়া হয়, না আল্লাহ! মেহরিশ ভাবতে পারছে না, মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। সায়রেরও একই অবস্থা, তবুও সায়র কোনোমতে নিজেকে শান্ত রেখেছে। মেহরিশকে অভয় দিয়ে বলল, আমরা একবার দেখি, চলেন, ভয় পাবেন না, আল্লাহ ভরসা। মেহরিশ তবুও সাহস পাচ্ছে না।
অর্ধেক এসে দাঁড়িয়ে আছে। সায়র মেহরিশ এক হাতে নিজের সাথে শক্ত করে চেপে ধরে আছে। পুনরায় আগের ন্যায় বলে উঠল, মেহরিশ, আল্লাহ তার বান্দাদের নিরাশ করেন না। আমরা যদি বাচ্চাটার মুখ না দেখি তাহলে শিওর হব কি করে? আপনি মা, নিজের মনকে শক্ত করুন। মায়েরা যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন। তাই মনে মনে আনায়ার সুস্থ থাকা প্রার্থনা করুন। চলুন আমার সাথে। মেহরিশ এবার একটু সাহস পেল। মনে মনে বলল, এটা আমার আনায়া না, আনায়া হতে পারে না। আমার ফুল আমার বুকে যত্নে থাকবে, এই নর্দমায় তাকে মানায় না। বলতে বলতে সায়রকে আগলে এগিয়ে যাচ্ছে। ভিড় ঠেলে সামনে যেতেই দেখল বাচ্চাটাকে পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছে। চারদিকে পুলিশ ঘের দিয়ে রেখেছে। মেহরিশ আর সায়রকে গিয়ে যেতেই পুলিশ বাধা দিলেন, বললেন, সামনে যাওয়া যাবে না। সায়র শান্ত বাক্যে বলে উঠল, অফিসার, আমাদের বাচ্চা মিসিং আজ 3 দিন। আমরা একটু বাচ্চাটার মুখ দেখতে চাই, প্লিজ। পুলিশ কর্মকর্তা বাধা ছেড়ে দিয়ে অপর একজনকে আদেশ করলেন, বাচ্চাটার মুখ দেখাও। কথাটা মেহরিশের কানে যেতেই মেহরিশ সায়রের হাত খামচে ধরল। চোখ দুটো বন্ধ করে ফেলল। এই দৃশ্যটা দেখা সম্ভব না। এটা যদি আনায়া নাও হয় তবুও দেখা সম্ভব না। এটা আনায়া না হোক, কিন্তু আনায়ার মতো একটা ফুল তো, কারোর বেঁচে থাকার সম্বল তো, কোনো এক মায়ের নারী কাটা ফুল তো। এইটুকু একটা বাচ্চার মৃত দেখা পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না। পুলিশ কর্মকর্তা বাচ্চাটার মুখ খুলতেই মেহরিশ আর সায়র দুজনেই চোখ বন্ধ করে ফেলল। পুলিশ কর্মকর্তা বললেন, দেখুন মিস্টার, চিহ্নিত করে আমাদের কাজে সাহায্য করুন। সায়র মনে মনে একবার প্রার্থনা করল, আল্লাহ আমাদের ওপর রহম করো, আমরা যা ভাবছি তা যেন না হয়। সায়র চোখ খুলল, একবার আকাশের দিকে অসহায় চোখে তাকালো। অতপর বাচ্চাটার দিকে তাকাতেই বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাস বেরিয়ে আসলো। ঠোঁটের কোণে চিলতে হাসির রেখা দেখা দিল। শরীরের এবার খুশিতে কাঁপতে শুরু করলো। মেহরিশ তো এখনো চোখ বন্ধ করে আছে, চোখ খোলার সাহস নেই ওর। সায়র এবার খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, মেহরিশ, চোখ খুলুন, চোখ খুলুন মেহরিশ, আমাদের কথা আল্লাহ শুনেছে মেহরিশ। মেহরিশের কানে কথাটা যেতেই মেহরিশ ফট করে চোখ খুলল। পাশ ফিরে দেখল সত্যিই বাচ্চাটা আনায়া না। আল্লাহ! মেহরিশ এবার খুশিতে ফুপিয়ে কেঁদে উঠল। সায়রকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সায়র, আমার আনায়া কোথায়? সায়র মেহরিশকে ভিড় থেকে বুকে চেপেই বের করে নিয়ে আসলো। মেহরিশকে এনে গাড়িতে বসিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমার মন বলছে মেহরিশ, আনায়া যেখানে আছে একদম ঠিক আছে, ওর কোনো ক্ষতি হবে না, দেখে নিয়েন। বলেই পানির বোতল বের করে মেহরিশের দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নিন। আপনাকে এখন শান্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমি আপনার পাশে আছি মেহরিশ। মেহরিশ পানিটা খেয়ে নিল। সায়র যথারীতি আবার ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি চলতে শুরু করলো। হুট করে সায়রের ফোনে 2-3টা মেসেজের শব্দ বেজে উঠল। সায়র এক হাত দিয়ে ফোন বের করে মেসেজগুলো সিন করতেই সারা মুখে অন্ধকার নেমে আসলো। মেসেজের রিপ্লাই না করে চুপচাপ ফোনটা পকেটে রেখে দিল। অতপর কিছু সময় পর হুট করে মেহরিশকে প্রশ্ন করল, মেহরিশ, আঙ্কেল কোথায়? আমি তো জানি না সায়ার, বাবা আনায়াকে খুঁজতে ব্যস্ত আছে, দিন রাত এক করে খুঁজে যাচ্ছে। কেন বলুন তো? সায়র ছোট করে উত্তর দিল, এমনি। খানিক থেমে পুনরায় জিজ্ঞাসা করল, আঙ্কেল তো হসপিটালের কোথাও দেখলাম না এই 2 দিন। মেহরিশের পুনরায় ধ্যান ভাঙল। ভেবে দেখল, সত্যিই তো, যে মেহরিশের কিছু হলে পাগল হয়ে ওঠে সে কিনা এই 3-4 দিনে মেহরিশকে দেখতে একবারও হসপিটালে যায়নি। ব্যাপারটা আশ্চর্যজনক। মেহরিশ কথা ঘুরিয়ে বলল, একা মানুষ কত দিকে যাবে বলুন? সায়রও চুপ করে গেল, আর কথা বাড়ালো না। নীরবতায় ছেয়ে গেল পরের মুহূর্তগুলো। স্যার, বাচ্চাটা আজ খুব কাঁদছে, জ্বরও এসেছে প্রচণ্ড, কিছুতেই সামলানো যাচ্ছে না। একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুব দরকার। মেয়েলি কণ্ঠে কথাগুলো ভেসে আসতেই সামনে থাকা ব্যক্তিটি মেয়েটার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। পরক্ষণেই আবার চোখ নামিয়ে ফেললেন। ধীর বাক্যে বললেন, ডাক্তার সময় মতো এসে যাবে, যাও এখন। বাচ্চাটাকে সামলানোর দায়িত্ব তোমার। এখন তুমি কিভাবে সামলাবে এটা তোমার ব্যাপার, আমার দেখার বিষয় না। মেয়েটা চলে যেতেই ব্যক্তিটি নিজের পরিচিত ডাক্তারকে ফোন করে আসতে বললেন। ফোন রেখে দেয়ালে টাঙানো মেহরিশের ছবির দিকে তাকিয়ে বললেন, মেয়ে, তুমি অলুক্ষণে অপয়া নাকি ভাগ্যবতী জানি না। জন্মের পর নিজের বাবা মাকে হারিয়ে চাকরানী থেকে রাজরানী হয়ে থাকলে এটা অবশ্যই ভাগ্য, কিন্তু তুমি রাজরানী হয়েছ বলেই আমার মেয়ে হয়েছিল চাকরানী। আমার মেয়েটা তোমার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোমার জন্য আমি আমার মেয়েটাকে চিরতরে হারিয়ে ফেলেছি।
শুধু তোমার জন্য না, তোমার আর তোমার বোনের জন্য। তোমরা দুই বোন আমার থেকে আমার সব কেড়ে নিয়েছ। তোমাদের পরিণতি হবে ভয়ঙ্কর। বলতে না বলতেই তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্পষ্ট স্বরে আওড়াল, প্রত্যেকটা মানুষের ভিলেন হওয়ার পেছনে এক একটা মর্মান্তিক কাহিনী থাকে। যে এই মর্মান্তিক পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, একমাত্র সে বাদে সমাজ ও সমাজের মানুষ কখনো তার ভিলেন হওয়ার পেছনের কাহিনীটা জানতে চায় না, বুঝতে চায় না। সবাই শুধু খারাপ মানুষটাকেই দেখে, খারাপ হওয়ার কারণ দেখে না। ড্যাশ ড্যাশ। সায়র মেহরিশকে বাড়ি পৌঁছে দিয়ে নিজে মুন্নার সাথে দেখা করতে থানায় গেল। মেহরিশের শরীর খারাপ হয়েছে, তাই সায়র মেহরিশকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পৌঁছে দিল। মুন্নার কাছে গিয়ে সায়র দেখল সেখানে আগের থেকেই মেহনুর উপস্থিত। মেহনুর সায়রকে দেখেই অশান্ত স্বরে প্রশ্ন করে বসল, সায়র ভাইয়া, আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আমাদের পরিবারে এখন শোকের ছায়া পড়েছে। আমাদের শোক আরও বাড়িয়ে দিবেন না প্লিজ। সায়র কিছু বলার আগেই মুন্না আগ বাড়িয়ে বলে উঠল, মহেন্নুর, আপনাদের শোক কেউ বাড়িয়ে দিচ্ছে না। দেখুন, তদন্তের খাতিরে আমরা সবাইকেই সন্দেহ করতে পারি। আপনিও সেই লিস্টের বাইরে নন। তাই বলে আপনারা আমার বাবাকে কিডন্যাপার বানিয়ে দিতে পারেন না অফিসার। আমার বাবা কেন তার নাতনিকে কিডন্যাপ করবে?